ফ্রেন্ডস, আজকে তোমরা দেখছো ইন্ডিয়ান ইকোনমি লেকচার নাম্বার 32। আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে যে কোর টপিক আমাদের চলছে সেটা হলো এগ্রিকালচার, তাই না? এগ্রিকালচার আমাদের চলছে। তো এগ্রিকালচারের আজকে হচ্ছে পার্ট 2। এগ্রিকালচারের পার্ট 1 আমরা করেছিলাম, আজকে পার্ট 2। চেষ্টা করব আজকের ক্লাসে এই এগ্রিকালচারটাকে টোটালটাকে শেষ করে দিতে। হ্যাঁ, এগ্রিকালচারের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো রয়েছে যেগুলো আমাদের জানা দরকার ইন রেসপেক্ট অফ ইন্ডিয়ান ইকোনমি, অর্থনীতির ক্ষেত্রে এগ্রিকালচার সম্পর্কে যতটুকুন ধারণা আমাদের থাকা দরকার ততটুকুন নেব। আর তোমরা জানো এগ্রিকালচার হচ্ছে, এটা টপিক কিসের টপিক বলো? এগ্রিকালচারটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির টপিক, তাই না? তো জিওগ্রাফিকের টপিকে সেটা তো আমরা আলাদা করে পড়বই অবশ্যই। তো আজকে আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে এগ্রিকালচারকে দেখছি। তো ইকোনমিক্স থেকে এগ্রিকালচারে কি কি ধরনের কনসেপ্ট থাকতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা আমরা আজকের ক্লাসে পেয়ে যাব, এবং প্রিভিয়াস ক্লাসেও এই বিষয়টা নিয়েই আলোচনা আমরা করেছিলাম। নাও চলো তাহলে শুরু করি। আমরা আগের দিন যা পড়েছিলাম তারপর থেকে আমরা আগের দিন কি পড়েছিলাম? আমরা আগের দিন পড়েছিলাম যে ভারতের অর্থব্যবস্থা সেটা হচ্ছে কৃষি নির্ভর অর্থব্যবস্থা। তো কৃষি নির্ভর অর্থব্যবস্থা যদি হয় তাহলে কৃষি ক্ষেত্রে ভারতবর্ষের বিশেষ ভূমিকা গ্রহণ করা উচিত। তো গভর্নমেন্ট ইনিশিয়েটিভস বিফোর ইন্ডিপেন্ডেন্স, সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। আজকের ক্লাসে দেখব গভর্নমেন্ট ইনিশিয়েটিভস আফটার ইন্ডিপেন্ডেন্স। পরবর্তীকালে স্বাধীনতা পরবর্তীকালে বিষয়টা কি হলো এই জিনিসটাকে আমরা আজকে দেখব। নাও এখানে আরেকটা কথা বলে দিই, ক্লাসের যে পিডিএফ সেই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো খুনি। সো আপাতত নোট করার জন্য কোনো তাড়াহুড়ো নেই, যেখানে আমি ডিকটেশন দেব যেখানে বলবো সেখানেই নোটটা করবে, আদারওয়াইজ নোট করার কোনো প্রয়োজন নেই। বেশ, চলো দেখো তাহলে আজকে কি শুরু হচ্ছে। আজকে আমাদের এইখান থেকে আলোচনা শুরু হচ্ছে যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে কৃষি ব্যবস্থাকে উন্নতি করাবার জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। তো আমরা যখন স্বাধীনতার পূর্ববর্তী কাল দেখেছিলাম সেখানে আমরা ইন্টারমিডিয়ারিজদের দেখেছিলাম। ইন্টারমিডিয়ারিজ বলতে কারা? জমিনদার, তাই না? মাহলবাড়ি সিস্টেম, রায়তবাড়ি সিস্টেম, এই যে বিভিন্ন সিস্টেমগুলো ছিল, জাগিরদার, এরা। তো এরা অ্যাকচুয়ালি ব্রিটিশ আর ইন্ডিয়ান সিটিজেনদের মধ্যে মিডিয়ারির কাজ করতো, ইন্টারমিডিয়ারির কাজ করতো। অর্থাৎ ইংরেজ সরাসরি কৃষকের থেকে ট্যাক্স কালেক্ট না করে এদের মাঝখানে জমিদারদেরকে, জাগিরদারদেরকে ঢুকিয়ে দিয়েছিল, যাতে তারা কৃষকের থেকে কর বা ট্যাক্স কালেকশন করে গভর্নমেন্টকে দিত, ব্রিটিশ গভর্নমেন্টকে দিত। তো ভারত স্বাধীন হবার পর সব থেকে আগের যে কাজটা হলো দ্যাট ইজ অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ। অর্থাৎ এইখানে আমরা অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ বলতে কি বলতে চাইছি, যে এখানে জমিদারি প্রথার বিলোপ হলো, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অর দ্যাট ইজ অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম। জমিনদারি সিস্টেমটাকে এখানে অ্যাবলিশ করা হলো। ওকে না, জমিনদারি সিস্টেমকে অ্যাবলিশ করা হলো। তারপর কি আনা হলো? দেখো, টিনেন্সি রিফর্মস করা হলো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ইকোনমিক পার্সপেক্টিভ দিক থেকে কিন্তু বলছি। কেন? টিনেন্সি মানে কি? টিনেন্স মানে হচ্ছে ভাড়াটে। হ্যাঁ, দেখো আমাদের ভারতবর্ষে আমরা একটু পরে যখন ফার্মার্সদের ক্লাসিফিকেশন দেখব, সেই ফার্মার্সদের ক্লাসিফিকেশন দেখলেই বুঝে যাব যে আমাদের ভারতবর্ষে যে কৃষক রয়েছে সেই কৃষকরা অ্যাকচুয়ালি কারা। আমরা দেখব যে সেখানে মার্জিনাল ফার্মার্সের সংখ্যা সব থেকে বেশি, প্রায় 75% মার্জিনাল কৃষক রয়েছে। মার্জিনাল কৃষক কারা? যাদের কাছে খুব অল্প পরিমাণে জমি আছে। এবং এটাও আমরা দেখব যে ভারতবর্ষে কৃষির ওপরে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। তো কৃষিতে সব থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, কিন্তু সকলের কাছে তো আর জমি নেই চাষ করবার মতো। বুঝতে পারছো বিষয়টা? সকলের কাছে জমি নেই চাষ করার মতন। তার জন্য কি হলো, এই জমি কৃষক কি করতো? লিজ নিত, এখনো নেয়। কৃষক কি করে? বিভিন্ন বড় বড় যারা জমিদার আছে বা জমির মালিক যারা আছে, যাদের অনেক জমি, তাদের থেকে ছোট ছোট কৃষকেরা কি করে? তাদের থেকে জমি ভাড়া নেয়, জমি লিজ নেয়। আর সেই জমি যখন সে লিজ নেয় তখন সে টিন্যান্টে পরিণত হলো। আর সেই টিন্যান্টদের ক্ষমতা রক্ষা করার জন্য আগে কি হতো? আগে
আগে জমিদারের থেকে কৃষক চাষ করত, জমিদারের জমি কৃষক চাষ করত। ফসল ওঠার পর জমিদার বলতো ভাই এই ফসল এর মনে করো 2/3 আমাকে দিতে হবে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ আমি নেব, 1 ভাগ তুমি নাও, বা এরকম বিভিন্ন ধরনের কিন্তু যে নির্যাতন সেটা চলতো। তাই কোনো কৃষক যদি কোনো মালিকের জমি লিজে নিয়ে চাষ করে তাহলে তার সিকিউরিটি আগে প্রোভাইড করতে হবে, আর সেই ভাগ চাষিদের সিকিউরিটি প্রোভাইড করাটাই হচ্ছে টিনেন্সি রিফর্মস। বোঝা গেল? তাহলে টিনেন্সি রিফর্মস এর মধ্যে আমরা 3টে জিনিস লক্ষ্য করব। একটা হচ্ছে রেগুলেশন ফর রেন্ট, যে জমি রেন্ট দেবে সেই রেন্টের জন্য রেগুলেশন, রেগুলেশন ফর রেন্ট, রেন্টের জন্য রেগুলেশন আনা হলো। 2 নম্বর কাজ এখানে করা হলো যে টেনের, একটা কৃষক, একটা ভাগ চাষি একজন জমিদারের থেকে বা একজন ল্যান্ডলর্ডের থেকে জমিটা নিচ্ছে, সে কতদিনের জন্য নেবে। এমনও হতো একটা সময়, আমি তোমাদের বলি, যাদের বাড়িতে বয়োবৃদ্ধ মানুষ আছে জিজ্ঞেস করে দেখবে, তারা এগুলো সাক্ষী আছে। গ্রামের মধ্যে ভাগ চাষি একজন বড় জমিদার বা বড় লোকের কাছ থেকে জমি ভাগ নিয়ে চাষ করছে, বুঝতে পারছো তো? এবার সেই সময় মানুষ অশিক্ষিত ছিল, বুঝতো না বিষয়টা কি হয়েছে। এবার জমি নিয়েছে, ধরো 1 বছরের জন্য লিজে নিয়েছে। এবার সেই কৃষক ফসল ফলিয়েছে, ফসল ফলিয়ে সেই ফসলটা যখন জমি থেকে উঠবে, মানে হারভেস্টিং যখন হবে, ঠিক হারভেস্টিং হওয়ার আগের মুহূর্তে তার জমির যে লিজের যে টাইম টেনার সেটা শেষ। তখন কিন্তু ওই কৃষকের সেই সমস্ত ফসল কিন্তু মালিক নিয়ে চলে যেত, এরকমও একটা যুগ ছিল। তো সেইটাকে যাতে না হয় তার জন্য টিন্যান্সি রিফর্মসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, দ্যাট ইজ সিকিউরিটি অফ টেনর। সিকিউরিটি অফ টেনর অর্থাৎ একজন ভাগচাষী কত সময়ের জন্য জমিটা চাষ কত সময়ের জন্য জমিটা লিজ নিচ্ছে, সেই টাইম পিরিয়ডটাকে সিকিওর করা, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আরেকটা কি গুরুত্বপূর্ণ আরেকটা জিনিসও, দ্যাট ইজ যারা টিনেন্টস ছিল, যারা ভাগচাষী ছিল, তাদের যে জমির ওপরে ওনারশিপ এটা প্রোভাইড করতে হবে। কেমন? দেখো, এটা হচ্ছে ওনারশিপ রাইটস টু দ্য টিনেন্টস, ওনারশিপ রাইটস টু দ্য টিনেন্টস। একটা কথা আমি তোমাদের বলি, বিষয়টা হচ্ছে, দাদা এতটাই ডিটেলসে তুমি কোনো জিনিস আমি দেখো, তোমরা দেখেছো ক্লাসে আমি যা কিছু পড়াই সব কিন্তু ডিটেলসেই পড়াচ্ছি। এই ডিটেলসে পড়ানোর একটা কারণ হলো যে তোমরা শুনেছো ডব্লিউবিসিএস পরীক্ষা আগামী দিনে হয়তো ইউপিএসসির মতন রাইটিং মোডে চলে যাবে, এমসিকিউ বেসড আর হয়তো থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমাদের খুব খুব হেল্প করবে, কারণ ডিটেলসে কিছু তোমাকে লিখতে গেলে এর জন্য ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে না? তাহলে এবার আসো, আলোচনা কি করছিলাম, ওনারশিপ রাইটস টু দ্য টিন্যান্টস, টিন্যান্টসদের ওনারশিপ রাইটস দিতে হবে। এমনও হতো একটা সময় যখন এই সমস্ত রেগুলেশনস ছিল না, একটা কৃষকের থেকে আমি কিছুটা জমি লিজ নিয়েছি, এবার ওই জমিতে আমি কি চাষাবাদ করব সেটা আমার ওপর ডিপেন্ড করবে নাকি মালিকের ওপর ডিপেন্ড করবে। এই জায়গাটাই হচ্ছে ওনারশিপ রাইটস টু দ্য টিনেন্টস, অর্থাৎ জমিটা যখন আমি রেন্ট হিসাবে নিলাম, যখন আমি টিন্যান্সি গ্রহণ করলাম, যখন আমি টিন্যান্স হলাম, তখন ওই জমিতে আমি কি চাষ করব, কতটুকুন জল প্রদান করব, কতটুকুন সার প্রদান করব, এই সমস্ত কিছু আমার উপর ডিপেন্ড করবে। তার মানে জমির মালিকানাধীন সত্ত্ব প্রদান করা হবে ভাড়ার সাথে সাথে, লিজের সাথে সাথে। বোঝা গেল এটুকুন? দেন রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার, এগ্রিকালচারের রিঅর্গানাইজেশন করা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইকোনমিক রিফর্মসের ক্ষেত্রে। কি হলো এখানে? এখানে সবার প্রথমে কাজ হয়েছিল যেটা, সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড। সবার প্রথম কাজ কি? রিডিস্ট্রিবিউশন, রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড, ল্যান্ডের রিডিস্ট্রিবিউশন। এখন কথা হলো, ল্যান্ডের রিডিস্ট্রিবিউশন মানে কি? যখন ভারতবর্ষ পরাধীন ছিল তখন কি অবস্থায় ছিল? তখন এক একটা মালিকের, এক একটা জমিদারের প্রচুর জমি ছিল, বুঝতে পারলে? তোমরা যদি পারো আজকের ক্লাসের শেষে, তোমরা যদি পারো আজকের ক্লাসের শেষে একটা সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট তোমরা কিন্তু পড়বে গুগল সার্চ করে, দ্যাট ইজ কেশবানন্দ ভারতী কেস, এটা পড়ে নেবে একটু।
কেশবানন্দ ভারতী কেস। এই কেশবানন্দ ভারতী কেসটাকে তোমরা একটু পড়ে নিবে, তাহলে বুঝতে পারবে যে বিষয়টা কি, আমি কি বোঝাতে চেষ্টা করছি এখানে। জমিদারের কাছে জমি ছিল প্রচুর, তাদের থেকে জমিদারি প্রথা অ্যাবলিশ করে তাদের জন্য স্পেসিফিক একটা প্রপার্টি রেখে বাকি প্রপার্টি গভর্নমেন্ট ওন করলো, গভর্নমেন্টের কাছে নিয়ে নিল, আর সেই গভর্নমেন্ট সেই জমিগুলোকে বিভিন্ন কৃষকদের মধ্যে বন্টন করে দিল। দিস ইজ রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড। ওকে, তার পরের পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কনসোলিডেশন অফ ল্যান্ড। কনসোলিডেশন কনসোলিডেশন অফ ল্যান্ড কনসোলিডেশন অফ ল্যান্ড। ল্যান্ডের কনসোলিডেশন বলতে কি বোঝো, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। ওকে, তো কনসোলিডেশন অফ ল্যান্ডস মানে কি, দেখো ধরে নাও যে এই এই ব্যক্তি একজন কৃষক, ঠিক আছে, এই ব্যক্তি একজন কৃষক। তো এই কৃষকের এ মাঠে কিছুটা জমি রয়েছে, এ মাঠে কিছুটা জমি রয়েছে, এ মাঠে কিছুটা জমি রয়েছে। তাহলে একজন কৃষকের তিনটি জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে জমি রয়েছে। এবার এই কৃষকটি যদি মনে করে যে আমি আমার জমিতে আমার যতটুকুন জমি আছে, মনে করে এই সবকটা জমি মিলিয়ে তার 3 বিঘা জমি হলো, তা এই 3 বিঘা জমিতে আমি কি করব, আলু চাষ করব। এখন ঘটনা যে দেখা গেল যে এই জমিতে আলু চাষের জন্য ভালো অবস্থান রয়েছে, বাট এই জমিটা একটু জলা জমি, এখানে আর আলু চাষ হবে না, তাহলে সে এটা করতে পারছে না। তাই কনসোলিডেশন অফ ল্যান্ড এটার মাধ্যমে যেটা করা হয়েছিল, যে একজন কৃষকের বিভিন্ন গ্রামে বা বিভিন্ন মাঠে বা বিভিন্ন পাড়াতে যে ছড়িয়ে ছিটিয়ে জমিগুলো ছিল, সেগুলোকে একটা জায়গায় আনা হলো, কৃষক যেখানে চাইবে সেখানে দেওয়া হলো। এতে কিনা এই যে যে কনসোলিডেশন অফ ল্যান্ড, এটা কিন্তু আমাদের ভারতবর্ষে বেশি ফলপ্রসূ হয়নি। কথা হলো এটা কেন বেশি ফলপ্রসূ হয়নি, এটা ফলপ্রসূ হয়নি এই কারণে যে ধরো এই জমিটা খুবই উর্বর জমি, এই জমিটা খুবই উর্বর জমি, কিন্তু কৃষকের বাড়ি এই গ্রামে বলে এই জমির 1 বিঘা এখানে যোগ করে দেওয়া হলো, আর এই 1 বিঘা এখানে যোগ করে দেওয়া হলো, কিন্তু এই যে যে জমি, এই জায়গার জমিটা না বেশি উর্বর নয়। তাহলে কি হলো, কৃষক তার উর্বর জমি হারিয়ে অনুর্বর জমি পেল। সো এই যে ড্রব্যাকগুলো কিন্তু এই কনসলিডেশন অফ ল্যান্ডের মধ্যে রয়েছে। যখন তোমাদের রাইটিং মোডে যখন এই বিসিএস পরীক্ষা যাবে, তখন কিন্তু এই জিনিসগুলোকে খুব সতর্কতার সাথে লিখতে হবে। রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার সম্পর্কে যখন লিখতে হবে, তখন এই পয়েন্টগুলোকেই লিখতে হবে। তো এই জন্য এই পয়েন্টগুলো মাথায় থাকা উচিত। বাকিটা একটু বই থেকে পড়ে নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছো নাকি, একবার কনফার্ম করো তো। হ্যাঁ দাদা। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ কোঅপারেটিভ ফার্মিং। কোঅপারেটিভ ফার্মিং। সো কোঅপারেটিভ ফার্মিং এর কথা যদি বলি, যে কোঅপারেটিভ ফার্মিংটাও কি আমাদের এখানে ফলপ্রসূ হয়েছিল? না। যেমন করে কনসোলিডেশন অফ ল্যান্ডও আমাদের দেশে ফলপ্রসূ হয়নি, তেমনি করে কোঅপারেটিভ ফার্মিংও আমাদের দেশে ফলপ্রসূ হয়নি। কোঅপারেটিভ ফার্মিংটা কেমন, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, মাহলবাড়ি সিস্টেম, গত ক্লাসে পড়েছি আমরা মাহলবাড়ি সিস্টেম। মাহলবাড়ি সিস্টেমে কি হতো বলো তো? মাহলবাড়ি সিস্টেম, মহল মানে একটা গ্রাম, একটা গ্রামকে মহল বলছি। সেই মহলের সমস্ত কৃষকের ট্যাক্স একজন কালেক্ট করে জমিদারকে দিয়ে, মানে ইংরেজ সরকারকে দিত। কোঅপারেশন ফার্মিং এর মধ্যেও সেটাই, কোঅপারেটিভ ফার্মিং এর মধ্যে মানে একটা গ্রামে যতজন কৃষক আছেন এবং সেই কৃষকের যতটুকুন জমি আছে, সেই জমিতে সবাই মিলে একসাথে চাষ করাটাকে বলা হয় কোঅপারেটিভ ফার্মিং। আবার বলি একবার, একটা গ্রামে যতজন কৃষক আছে, যতটুকুন কৃষি জমি আছে, সেই সমস্ত জমিকে, সমস্ত কৃষককে একটা ইউনিট কল্পনা করে কোঅপারেশনের সাথে ফার্মিং করা। কিন্তু এতে সমস্যা, এই কোঅপারেটিভ ফার্মিং আমাদের ভারতবর্ষে ফলপ্রসূ হয়নি। কেন হয়নি? কারণ একজন কৃষক চায় আলু চাষ করবে, আর একজন কৃষক চায় সে সরিষা চাষ করবে, আর একজন কৃষক চায় সে ধান চাষ করবে, যার কারণে কোঅপারেটিভ ফার্মিং কিন্তু আমাদের দেশে এটা ফলপ্রসূ হয়নি, এটা ফেলিয়ার হয়েছিল। ওকে, তাহলে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আফটার ইন্ডিপেন্ডেন্স, সব থেকে গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট আমরা এখানে পড়লাম, দ্যাট ইজ অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ, টিন্যান্সি রিফর্মস, রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার। এতক্ষণ আমি যেগুলো আলোচনা করলাম সেগুলোকে রিটেন ফর্মে এখানে দেওয়া হয়েছে, এর পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করব। ওকে,
এর পিডিএফ প্রোভাইড করবো, সো ইউ ক্যান রিড ফ্রম হিয়ার অর ইউ ক্যান মেক আ নোট অফ ইট। ওকে, সো এখানে আর আমি ডিটেলসে বলছি না, নেক্সট চলে যাচ্ছি, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে মানে ওই যে পিডিএফটা দেবেন ওটা টেলিগ্রাম গ্রুপে না দিয়ে একটু হোয়াটসঅ্যাপে দেবেন। কেন তুমি আমার টেলিগ্রাম? আমার টেলিগ্রাম গ্রুপটা আসলে আমি ইনস্টল করতে গিয়েছিলাম, ওটা সাপোর্ট করছে না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে গ্রুপেও দেবো। হুম, ওকে, ওকে। ইকোনমিক্সের গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে, চলো। তাহলে এখানে দেখো, এভলিউশন অফ ইন্টারমিডিয়ারিজ যেটা আমরা দেখলাম, রেগুলেটিং টেনেন্সি অ্যাক্ট এটা দেখলাম, সিলিং অফ ল্যান্ড হোল্ডিংস, এই যে ল্যান্ড হোল্ডিংসের সিলিংসটাকে দেখো, যেটা আমি কেশবানন্দ ভারতীর কেসটা বললাম, ওই কেশবানন্দ ভারতীর কেসটা পড়লেই এটা বুঝতে পারবে, মানে যেটাকে আমরা রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড বললাম না, সেই রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডের কথাই বলা হচ্ছে। সিলিং মানে একটা লেভেল, সিলিং মানে কি? লেভেল। দ্য সিলিং লেভেলস ওয়ার ফিক্সড কনসিডারিং ডিফারেন্ট ক্লাসেস অফ ল্যান্ড। ল্যান্ডের প্রকার অনুযায়ী জমির একটা সিলিং করা হয়েছিল, একটা লেভেল করা হয়েছিল। ফর ইনস্ট্যান্স, দ্য সিলিং র্যাঙ্কড ফ্রম 27 to 134 একর্স ইন অন্ধ্রা। অন্ধ্রপ্রদেশে 23 থেকে 134 একরের এক একটা সিলিং করা, উড়িষ্যাতে 20 থেকে 80, গুজরাটে 19 থেকে 132, মহারাষ্ট্রে 18 থেকে 126, অন্যান্য স্টেটে অন্যান্য যে ফর্ম, সেই ফর্মে কিন্তু এটাকে সিলিং করা হয়েছিল। ওকে, কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস এটা আলোচনা হলো। আচ্ছা, এনকারেজমেন্ট অফ কোঅপারেটিভ জয়েন্ট ফার্মিং এটাও বললাম। আচ্ছা, অ্যাবলিশন অফ বন্ড লেবার, এটা খুব ইম্পর্ট্যান্ট, দেখো বন্ডেড বা ফোর্সড লেবার যেটা, সেটাকেও অ্যাবলিশ করা হয়েছিল, যেটা আগেরটা নোটে বলি, ভুলে গেছি, এটা লিখে নিও। অ্যানাদার সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট সিন্স 1947 was the near disappearance of forced labor. The majority of agricultural laborers were men held in bondage due to debt or other forms or forced servitude. However, since independence, the majority of agricultural laborers in India are free men. স্বাধীনতার আগে যেমন করে ফোর্স লেবার, একজন জমিদারের কাছে যে প্রজারা থাকতো, তারা তো ওই দেনার দায়ে সারা বছরই দেনার দায়ে থাকতো। তোমরা কেউ আমি বোধহয় একটা ভিডিও ক্লিপিংস বোধহয় কোনো একটা গ্রুপে শেয়ার করেছিলাম, মনে হয় নাকি না, কোথাও একটা শেয়ার করেছিলাম, ওটা আমি তোমাদের পাঠাবো, দেখবা যে সেই সময় যে বাংলার সিনেমাগুলো দেখলে এটা বোঝা যায়, যে তোমরা সেই 90s-এর বাংলা সিনেমাগুলো দেখবে, যেখানে জমিদাররা কৃষকদেরকে ঠকাতো, বিভিন্নভাবে ঠকাতো। একটা টিপস আপ দিয়ে বলতো যে ভাই তোমার তো টাকা 100 টাকা ধার নিত ধরো একজন কৃষক, সেই 100 টাকাটা 10,000 টাকায় কনভার্ট করে দিত এই সমস্ত ল্যান্ডলর্ডরা, যার কারণে কৃষক তাদের কাছে ফোর্সড লেবার বা বন্ডেড লেবার হয়ে থাকতো, সারা বছর ফসল তারা ফলাবে, জমিদার সব নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার, সেটাকে অ্যাবলিশন করা হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, এখানে একটা টার্ম দেখতে পাচ্ছ, ল অফ ডিমিনিশিং রিটার্ন অন গ্রিন রিভলিউশন। আমরা একটু পরে গ্রিন রিভলিউশন পড়বো, ঠিক আছে, একটু পরে গ্রিন রিভলিউশন পড়বো, বাট তার আগে এই জিনিসটা একটু শুনে নাও। গ্রিন রেভলিউশন, গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে ল অফ ডিমিনিশিং রিটার্নটাকে খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা এখানে রয়েছে। বিষয়টা কি আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, গ্রিন রিভলিউশন যখন হয়েছিল, তখন কি হয়েছিল, প্রচুর পরিমাণে আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেয়েছিল। কেন? কারণ আমরা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস ইউজ করেছিলাম, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস। আর মনে রাখবে, এই হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস যিনি এনেছিলেন, তিনি হচ্ছেন এম এস স্বামীনাথন। তার কি নাম? এম এস স্বামীনাথন। যার কারণে এম এস স্বামীনাথনকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন। তাহলে আমাদের ভারতীয় গমের প্রজাতি এবং আর কোন জায়গার বলো তো, আমি ভুলে যাচ্ছি কেন, মেক্সিকো। মেক্সিকো, ইজ ইট মেক্সিকো? মেক্সিকো কি ভাই?
দাদা তাই তো পড়েছিলাম, মেক্সিকো, মেক্সিকান সেই বীজ আচ্ছা, আনায়। মেক্সিকান সিডস, ইয়েস। হ্যাঁ, ঠিক আছে, বাকিটা আমার আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে। সো যাই হোক, এটা তোমরা একটু কনফার্ম করে নিও বা দেখে নিও। আমাদের ভারতীয় গমের প্রজাতি আর মেক্সিকান গমের প্রজাতি দুটোকে এক করে মিশিয়ে, হ্যাঁ, এই এম এস স্বামীনাথন এটা কিন্তু হাই ইয়েল্ডিং ভ্যারাইটির প্রোডাক্ট তৈরি করেছিল, যার কারণে গ্রিন রেভলিউশনে গম এবং ধান এটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু হয়েছিলটা কি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটির সাথে সাথে যে কেমিক্যাল ফার্টিলাইজেশন সেটারও কিন্তু ইউজ হয়েছিল। কেমিক্যাল ফার্টিলাইজেশন, এই যখন গ্রিন রেভলিউশন বলছি তখন এটাকে আমি ডিটেলসে বলছি, অসুবিধা নেই। তো সেই জায়গা থেকে কি হলো, জমির একটা ক্ষমতা থাকে ভাই, জমি ফসল দেওয়ার একটা ক্ষমতা থাকে। সেই ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেলে সেই তার থেকে আর বেশি কিছু আশা করা যাবে না, বরং তার থেকে ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে টোটাল আউটপুট, টোটাল ইনপুট, এটা টোটাল ইনপুটের স্কেল, এটা টোটাল আউটপুটের স্কেল। দেখো একটা সময় এটা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ওকে, তারপর বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এই যে যে সিচুয়েশন দেখতে পাচ্ছ এটা হচ্ছে টপ সিচুয়েশন, মানে এরপর আর বাড়বে না, ওখানেই আউটপুট এন্ড। এরপর তুমি যতই ইনপুট দিতে থাকো, যতই সারের প্রয়োগ করতে থাকো, যতই এইচওয়াইভি সিডস ইউজ করো না কেন, তোমার ফসল আর বৃদ্ধি পাবে না, তোমার আর রিটার্নটা বৃদ্ধি পাবে না, তখন রিটার্ন ধীরে 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 কমতে থাকবে। তো গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে এই ল অফ ডিমিনিশিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, বেশ, তাহলে ল অফ ডিমিনিশিং বোঝা গেল। আমি একটুখানি বলে দিই, তোমরা একটু নোট করে নাও, মেক এ নোট অফ ইট। দেখো, জমির একটি উৎপাদন ক্ষমতার সীমা থাকে। লেখো লেখো, ল অফ ডিমিনিশিং, এই পয়েন্টটাকে হেডিং করে একটা নোট লেখো। জমির একটি উৎপাদন ক্ষমতার সীমা থাকে, যে সীমা অতিক্রম করলে আর কোনোভাবেই, যে সীমা অতিক্রম করলে আর কোনোভাবেই উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। যে সীমা অতিক্রম করলে আর কোনোভাবেই আর কোনোভাবেই উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়, ফুল স্টপ। যেমন গ্রিন রেভলিউশনের সময়, যেমন গ্রিন রেভলিউশনের সময় সার ও হাইব্রিড বীজের মাধ্যমে, রাসায়নিক সার কথাটা লেখো, রাসায়নিক সার ও হাইব্রিড বীজের মাধ্যমে ক্রমবর্ধমান 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 একটি সীমা পর্যন্ত উৎপাদন বৃদ্ধি পেলেও, ক্রমবর্ধমান একটি সীমা পর্যন্ত উৎপাদন বৃদ্ধি পেলেও সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে তা স্থিতিশীল বা হ্রাস পেতে শুরু করে, তা স্থিতিশীল বা হ্রাস পেতে শুরু করে। আর অর্থনীতির ভাষায় আর অর্থনীতির ভাষায় এটিকে ল অফ ডিমিনিশিং রিটার্ন বলে। আর অর্থনীতির ভাষায় এটিকে ল অফ ডিমিনিশিং রিটার্ন বলে।
Okay, very good. I think you got it. Okay. আচ্ছা, এই এম এস স্বামীনাথনের সাথে আর একটা নাম মনে রাখতে হবে, সেই নামটা কি বলতে পারো? নরম্যান বোরলগ। হ্যাঁ, একদমই তাই, নরম্যান বোরলগের নামটাও মনে রেখো। চলো, এবার দেখো ক্লাসিফিকেশন অফ ফার্মার্স। ফার্মার্সদের ক্লাসিফিকেশন। আমাদের ভারতবর্ষে 6 প্রকারের কৃষক আছেন, 6 প্রকারের। এক হলেন ল্যান্ডলেস ফার্মার্স, আর ল্যান্ডলেস ফার্মার্সের সংখ্যা হচ্ছে 7.41%। এই ল্যান্ডলেস ফার্মার্স কারা? যাদের তো জমি নিজের নেই, বাট কৃষির ওপরেই জীবন ধারণ, মানে যারা লিজ টিজ নিয়ে যারা চাষ করে তারা, বা বা এরা বলতে পারো যে এগ্রিকালচারাল লেবারও বলতে পারো। তাহলে যাদের জমি নেই অথচ কৃষিতেই তাদের জীবন ধারণ হয়, এই জন মজুর ক্ষেত মজুরের কাজ এরা করে, তাহলে এইরকম চাষির পরিমাণ কত? 7.41%। মার্জিনাল ফার্মার্স, এটা সব থেকে বেশি আছে, এবং এরাই আমাদের কৃষি ব্যবস্থাটাকে ধরে রেখেছে বলতে পারো। মার্জিনাল ফার্মার্স হচ্ছে তারা যাদের কাছে 1 হেক্টরের বেশি কম জমি আছে, ঠিক আছে? যাদের কাছে 1 হেক্টর, এই জিনিসগুলোকে কিন্তু নোট করো। ঠিক আছে, 1 হেক্টর মানে কত? কত বিঘা বলবো জমি? 1 হেক্টর মানে জানো কি? 1 বিঘা হয় কত কাঠাতে? 20 কাঠা। 20। হ্যাঁ, 20 কাঠা। 20 কাঠাতে হয় 1 বিঘা। 1 বিঘা। আর 1 হেক্টর মানে 1 হেক্টর মানে হচ্ছে 4 বিঘা। 4 বিঘাতে অ্যাপ্রক্সিমেট 4 বিঘাতে হয় হচ্ছে তোমার 1 হেক্টর। তার মানে যাদের কাছে 4 বিঘার কম সম্পত্তি আছে তাদের বলা হয় মার্জিনাল ফার্মার্স। আর এই মার্জিনাল ফার্মার্সের সংখ্যা কত? 75.42। ঠিক আছে না? ওকে, তারপর আসে স্মল ফার্মার্স, এদের সংখ্যা 10%। যাদের কাছে 1 হেক্টর থেকে 2 হেক্টর জমি আছে, যাদের কাছে 1 হেক্টর থেকে 2 হেক্টর জমি আছে তারা স্মল ফার্মার্স। সেমি মিডিয়াম ফার্মার্স, সেমি মিডিয়াম ফার্মার্স যাদের কাছে 2 হেক্টর থেকে 4 হেক্টর জমি আছে। আর মিডিয়াম ফার্মার্স যাদের কাছে 4 হেক্টর থেকে 10 হেক্টর জমি আছে। আর এই সেমি মিডিয়াম আর এই মিডিয়াম মিলে মোট এরা হচ্ছে 7%। ওকে, আর লার্জ ফার্মার যাদের কাছে 10 হেক্টরের বেশি জমি আছে, হ্যাঁ, মানে 40 বিঘার বেশি জমি যাদের কাছে আছে, তারা হচ্ছে 0.24%। 0.24%। এই যে কৃষি আন্দোলন হলো না কিছুদিন আগে, ভারতবর্ষে একটা কৃষি আইন আসলো, এই কৃষক আইনটি কিন্তু এই মার্জিনাল ফার্মার্স, স্মল ফার্মার্স, স্মল মিডিয়াম ফার্মার্স, এদের সকলের জন্যই একটি ভালো আইন ছিল। কিন্তু এই আইনটা এই লার্জ ফার্মার্সদের পক্ষের ছিল না মোটেই। যার কারণে একবার কল্পনা করে দেখো, 4 জন কৃষককে মিলিয়ে একজন লার্জ ফার্মার তৈরি হয়। আর সেই লার্জ ফার্মারের টাকায় বাকি সমস্ত কৃষকগুলো রাস্তায় পড়ে পড়ে নিজেদের সর্বনাশ নিজেরা করলো। সরকার কৃষি বিলটাকে উইথড্র করলো, এবং এটাকে আমি কেন্দ্র সরকারের ব্যর্থতাই বলতে চাই। সারা ভারতবর্ষের জন্য যে কৃষি বিলটা এসেছিল সেটা খুব খুব ভালো একটা কৃষি বিল ছিল। কৃষকের সভরেনিটি যে বিলের মধ্যে ছিল, এখন কৃষক কিন্তু সভরেন নয়। যেখানে এমএসপির কথা ওঠে সেখানে কৃষক কোনোদিন সভরেন হতে পারে? এই আলোচনাটা একটু করি, তারপর আমি আগে যাচ্ছি। এমএসপি মানে হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। একজন, মনে করো তুমি একজন কৃষক, তো তুমি একটা ফসল ফলালে এবং সেই ফসল ফলাতে ধরো 100 টাকা তোমার লেগেছে। তা এই 100 টাকার ফসল ফলানো লাগলো খরচ, তুমি চাইবে কি এটা সব থেকে বেশি কততে বিক্রি করতে পারি, তাই নয় কি? তুমি কি চাইবে যে 100 টাকায় আমি ফসলটা ফলিয়েছি, এটা আমি যদি 200 টাকায় বিক্রি করতে পারি তো ভালো। কিন্তু এই এমএসপি করে, কারণ লার্জ ফার্মার যারা
তাদের অত মাথা ব্যথা নেই, তাদের এমএসপিতে পেলেই তাদের প্রচুর লাভ, কারণ জমি অনেক, ফসল অনেক। কিন্তু ছোট কৃষকদের ক্ষেত্রে যদি ফার্মার্সদের সভরেনিটি থাকতো যে তারা তাদের মাল এমএসপিতে বিক্রি করবো না ভাই, আমার যেখানে সুবিধা, যত বেশিতে সুবিধা তততে বিক্রি করব, তবে এদের লাভ হতো। তো যাই হোক, কৃষকরা বোঝেনি বা সরকারের বিফলতা হয়েছে, বিলটাকে উইথড্র করতে হলো। তো বিষয়টা এটা, যাকগে এমএসপিতে পরে আসছি। এবার কিছু পয়েন্ট শোনো। আমাদের ভারতের কৃষকের সংখ্যা আর চাষ জমির সংখ্যা যদি আমরা হিসাব করি, তাহলে এক একজন কৃষকের কাছে চাষ জমির বা চাষযোগ্য জমির 0.59% করে এক একজন কৃষক ভাগে পাবে। ভাবে একবার, মোট যে চাষ জমি, সেই চাষ জমির এক একজন কৃষক 0.59% ভাগ পাবে। কৃষি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সব থেকে কম, লো ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার। তারপর আউট অফ দ্য টোটাল সাবসিডি 40% গোজ টু, এই দেখো আমি যে একটু যে কথাটা বলছিলাম, সরকার থেকে কৃষির ওপরে যে সাবসিডি দেওয়া হয়, সেই সাবসিডির 40%ই ভোগ করে এই যারা লার্জ ফার্মার, তারা যাদের আদতেও কোনো সাবসিডির প্রয়োজন নেই। আর যার কারণে এদের আন্দোলনের জন্য, এদের পয়সার জন্যই বেচারা গরিব কৃষকেরা মার খেলো। সিজনাল আনএমপ্লয়মেন্ট কৃষি ব্যবস্থায়, দেখো দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছি। কৃষি ব্যবস্থায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট, দ্যাট ইজ মাইগ্রেশন। তো সিজনাল আনএমপ্লয়মেন্ট বলতে কি বুঝি? কৃষিতে 1 মাস কাজ 2 মাস বসতে হবে, 1 মাস কাজ 2 মাস বসতে হবে, 1 মাস কাজ 2 মাস বসতে হবে। যাদের কৃষি আছে বাড়িতে, জানো তারা জানো, ফসল বপন করার সময় একটু কাজ আছে, তারপর আবার ওয়েট, রেস্ট করো, আবারও যখন ফসল ঝাড়াই মারাই কাটাই তখন আবার কাজ, আবার নতুন ফসল, এরকম আর কি ব্যাপারটা। জালে সিজনাল আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় কৃষিতে। আর যখনই সিজনাল আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, তখন সেই মানুষগুলো কোথায় যায়? বাইরে চলে যায় কাজ করতে, মাইগ্রেটেড লেবার হিসাবে। এবার ঘটনা হচ্ছে কি, একটা কৃষক সে যখন বাড়ি থেকে তার জমি চাষ করছিল, তখন সে বছরে কথার কথা 1 লাখ টাকা ইনকাম করছিল। কিন্তু সে যখন চাষের এই ফাঁকে ফাঁকে, যখন সে সিজনাল আনএমপ্লয়মেন্ট, মানে একটা ফসল লাগিয়ে দেওয়া হলো, তারপর তো 2 মাস রেস্ট, সেই 2 মাস বাড়ি বসে না থেকে কেউ একদম দেখা গেলো বাইরে কোথাও একটা কাজে চলে গেছে, মাইগ্রেট করেছে, সে শহরে চলে এসছে গ্রাম থেকে, কিছু একটা করছে, করে দেখা যাচ্ছে যে সে ওই 2 মাসে প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে। তখন কি হচ্ছে, ধীরে ধীরে এই যে কৃষি থেকে মানুষ মাইগ্রেট হয়ে যাচ্ছে, এটা খুবই খতরনাক জিনিস। সরকারকে এই বিষয়ে ধ্যান দিতে হবে। দেখো, ভারতবর্ষ যত উঁচুতেই পৌঁছাক না কেন, একটা নেশনের সব থেকে আগে খেয়াল রাখতে হবে যে ফুড সারপ্লাস আছে কিনা। আজকে সারা বিশ্বে যত বড় বড় দেশ দেখো, যত ডেভেলপড কান্ট্রি দেখো, তারা কিন্তু সবসময় নিজেদের দেশের ফুড সারপ্লাসটাকে আগে কনফার্ম করে। তো ফুড সারপ্লাস করার জন্য ফুডকে যতটুকুন আমার দেশে খাবার দরকার, তার থেকে বেশি খাবার আমাকে মজুত রাখতে হবে, কারণ এমার্জেন্সি হতে পারে। যেমন করোনার কাল গেল, করোনা কাল 3টে বছর মানুষ মানে কিভাবে বেঁচে রয়েছে এটা ভাবতে হবে। যে এমার্জেন্সি, ফেমাইন আসতে পারে, খরা হতে পারে, বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। সেই এমার্জেন্সির জন্য তো ফুড সারপ্লাস থাকা দরকার। তো সেই জায়গায় যদি কৃষি থেকে মাইগ্রেট হয় মানুষ, তাহলে এটা কিন্তু চিন্তার বিষয়। তো যাই হোক, কৃষিতে সিজনাল আনএমপ্লয়মেন্ট হয়। এবং তোমরা জানো চায়নাতে এই সিজনাল আনএমপ্লয়মেন্ট এগ্রিকালচারে 0। আবার বলছি, চায়নাতে কৃষিক্ষেত্রে সিজনাল আনএমপ্লয়মেন্ট 0। কেন? কারণ ওরা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের কাল্টিভেশন প্রসেসকে টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স করে ফেলেছে। আমাদের ভারতবর্ষে কি হয়, একটা কৃষক ধান লাগিয়ে দিল, 2 মাস রেস্ট, তারপর আবার ধান যখন একটু
ফুল টুল যখন আসতে শুরু করবে তার আগে কিছু সার টার দেওয়া বা জল দেওয়া বা ওর যে যে আগাছা আছে সেগুলো পরিষ্কার করা, এরম করে করে যে মাঝের যে গ্যাপগুলো ক্রিয়েট হয়, সেই গ্যাপে কৃষক ভারতবর্ষে ফ্রি হয়ে বসে থাকে, রাস্তার মোড়ে মোড়ে খাবে আর তাস খেলবে, এটা হলো কাজ। আমি তো গ্রামে থাকি, তাই না, এটা আমরা জানি। কিন্তু চায়নাতে ওই কৃষকরা ওই ইন্টারভ্যালের মধ্যে কোনো না কোনো ফসল ফলিয়ে ফেলবে টেকনোলজিকে ইউজ করে। তো যার কারণে ওখানে কিন্তু সিজনাল আনএমপ্লয়মেন্ট নেই। তাহলে এটা আলোচনা এই জন্য করছি কারণ ইন ফিউচার যখন তোমরা ইন্টারভিউ বোর্ডে যাবে তখন যদি জিজ্ঞেস করে যে কেউ যদি কোনো কৃষক পরিবারের সন্তান হয়ে থাকো, তা কিন্তু জিজ্ঞেস করতেই পারে যে তোমার কি মনে হয় যে সিজনাল আনএমপ্লয়মেন্ট যেটা হয় এগ্রিকালচারের ক্ষেত্রে সেটাকে কিভাবে দূর করা যেতে পারে। তাহলে সেটা দূর করতে গেলে আমাকে টেকনোলজি ইউজ করতে হবে, চাষের ধরনটাকে পাল্টাতে হবে। চায়নাতে আমি সেদিন একটা একটা ডকুমেন্টারি দেখছিলাম, ওখানে এই বিষয়টা নজরে আসলো। ওরা এই অফ সিজনগুলোতে যে রেস্ট টাইমগুলো থাকে সেই টাইমগুলোতে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের চাষ নিজেরাই করে, নিজেরা পরিবেশ তৈরি করে করে। ওকে, বেশ। তারপরের পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ ইউথ নট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইট। কৃষি ক্ষেত্রে এগ্রিকালচারে ইউথ অ্যাট্রাক্ট হচ্ছে না। কেন হচ্ছে না? আগে যখন আগে 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 যখন পড়াশুনো একটু হার্ড ছিল, হার্ড বলতে ওই স্কুলে নকল করা চলবে না, কোয়েশ্চেন পেপার সুন্দর করে সাজানো হতো, স্কুলে মাস্টারমশাইরা ধরে বহুত মানে ঠ্যাঙাতো আর কি, লাঠিপত্র দিয়ে, যার কারণে সেই সময় ওই ক্লাস 8 পাস করতে করতে অনেকেই স্কুল থেকে বেরিয়ে যেত। বোঝাতে চাচ্ছি কি, খেয়াল করো, যে ছেলেটি টুকে লিখলো, পড়াশুনো করলো না, অথচ ক্লাস বাই ক্লাস পাস করছে, এখন যেটা হচ্ছে, এখন একটা ছেলে গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে, একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করছে, অথচ তার কোনো একটা টপিক সম্পর্কে, কোনো একটা সাবজেক্ট সম্পর্কে একটুও জ্ঞান নেই, তার যে নিজের সাবজেক্ট সেটা সম্পর্কেও জ্ঞান নেই। এটা হয়েছে কিসের জন্য? এই পড়াশুনোতে গাফিলতির জন্য, যেটা বর্তমানে হচ্ছে। কিন্তু এটা আগে হতো না। আগে ভাই ওই ক্লাস 8 পর্যন্ত উঠতে উঠতে স্কুল ছেড়ে চলে আসতে হতো, এতটাই স্ট্রিক্ট ছিল এডুকেশন সিস্টেম। কিন্তু সেটা এখন আর নেই। এখন বিভিন্ন ধরনের, যে আমরা ডিএলএড করতে গিয়ে আমরা তো দেখলাম কত ফাজলামো হাবিজাবি। তো সরি সরি ফর দ্যাট, কেউ আবার এটাকে ডোন্ট টেক ইট অফেন্সিভ। তো এই সমস্ত করে করে একটা গ্র্যাজুয়েট ছেলে, একটা মাস্টার্স ছেলে, সে কি করে জমিতে যাবে চাষ করতে? মেন্টালিটির পরিবর্তন হয় না। তো যার কারণে কিন্তু ইউথরা অ্যাট্রাক্ট হচ্ছে না কৃষির প্রতি। আবার আমাদের পশ্চিমবঙ্গে তো আরও একটি সমস্যা আছে, সেটা হচ্ছে ভাই চাষ করে তাহলে তো ভাই মেয়ে দেওয়া যাবে না, এটাও একটা বড় সমস্যা। ছেলে কৃষক, হুম হুম হুম, চাকরি লাগবে, এটাও একটা ব্যাপার, সেগুলোকে ভাবতে হবে। চলো, গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন সম্পর্কে আমাদের যতটুকুন দরকার ততটুকুন নাও। ব্রড রেভলিউশনারি চেঞ্জেস ইন এগ্রিকালচারাল সেক্টর। এগ্রিকালচারাল সেক্টরে বিরাট বড় পরিবর্তন নিয়ে এসেছিল এই গ্রিন রেভলিউশন। এখানে টেকনোলজির ব্যবহার হয়েছিল, স্যালো মেশিন, তারপরে ট্রাক্টর, বিভিন্ন জিনিসের এখানে প্রয়োগ হয়েছিল, কেমিক্যাল ফার্টিলাইজেশনের ইউজ হয়েছিল, পেস্টিসাইডের ইউজ হয়েছিল, হাই ইল্ডিং ভ্যারাইটির সিডস ইউজ হয়েছিল। নট অনলি সেলফ সাফিসিয়েন্ট বাট নেট এক্সপোর্টার। এবং ভারতবর্ষ শুধু যে খাবারের সেলফ সাফিসিয়েন্ট হয়েছিল তাই নয়, এক্সপোর্টও করেছে। এবার আসো নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশনের নেগেটিভ কুফলটা কি? গ্রিন রেভলিউশনের সুফল সম্পর্কে অনেক কিছুই বলবো, কিন্তু নেগেটিভিটি সম্পর্কেও জানতে হবে। কি? ইকোনমিক ডিসপ্যারিটি ইন এরিয়াস। বিভিন্ন জায়গায় ইকোনমিক ডিসপ্যারিটি দেখা দিল। কিভাবে? দেখো, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, এই যে যে জায়গাটাতে আমাদের ভারতবর্ষের নর্থ ওয়েস্টে মানে কি হয়েছিল, নর্থ ওয়েস্টে হয়েছিল হচ্ছে গ্রিন রেভলিউশন। তো এইখানে গ্রিন রেভলিউশন হওয়ার ফলে ভাই এই এলাকার মানুষেরা তো ধনী, এই এলাকার কৃষকেরা তো ধনী হয়েছিল, বাট ইস্ট বেঙ্গলে মানে ইস্টার্ন ইন্ডিয়াতে তো কৃষি বিপ্লব হয়নি। কেন হয়নি পরে আমরা পড়ব, এটা আমাদের এখানে আছে, পড়বো আমরা। তো এই জায়গাটাতে কৃষকেরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলো, কিন্তু এখানে হতে পারলো না, যার জন্য বলা হচ্ছে ইকোনমিক ডিসপ্যারিটি ইন এরিয়াস।
তারপর ইরিগেশন, ল্যান্ড হোল্ডিং, হ্যাঁ, অর্থাৎ এই সমস্ত কিছুতেই আর কি, এরিয়াস দিক থেকে, ইরিগেশনের দিক থেকে, ল্যান্ড হোল্ডিংসের দিক থেকে কিন্তু একটা ডিসপ্যারিটি লক্ষ্য করা যায়। সেটা কোথায় কোথায়? পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্টার্ন ইউপি, এই সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে এরা লাভবান হয়েছে, কারণ গ্রিন রেভলিউশনের সুফল এরা ভোগ করেছে। এরা যেহেতু গ্রিন রেভলিউশনের সুফল ভোগ করেছে, এরা কিন্তু আর একটা খারাপ জিনিসও এখান থেকে পেয়েছে। কি পেয়েছে খেয়াল করো। এরিয়াস ওভারহেলমিং ইন এগ্রিকালচার ল্যাগড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যেখানে এগ্রিকালচার ফুলে ফেপে উঠেছে সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ল্যাগড হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ঘাটতি দেখা গিয়েছে। যখন এগ্রিকালচার সাফার করেছে, ল অফ ডিমিনিশিং রিটার্নের মাধ্যমে নো মোর এমপ্লয়মেন্ট, মানে যখন প্রচুর প্রচুর ফসল ফলছিল তখন কৃষক লাভবান, যখনই ফসল ফলা কমলো তখনই, অর্থাৎ এগ্রিকালচার যখনই সাফার করলো, তখন ল অফ ডিমিনিশিং রিটার্নের মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেশন তো আর হচ্ছে না, মানে নো মোর এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট আর জেনারেট হচ্ছে না। রেট অফ আনএমপ্লয়মেন্ট ইনক্রিজড, এই যে আনএমপ্লয়মেন্টের ভাগ বাড়তে থাকলো। ইউথ অসন্তোষ, যুবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলো। আর যেখানে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে পয়সা একজন কৃষক কামাচ্ছিল, কয়েকদিনের মধ্যে তার ইনকাম কমে গেল, তার মধ্যে মেন্টাল ডিস্ট্রাকশন তৈরি হলো, তখন ড্রাগ অ্যাডিকশন হলো। আর ড্রাগ অ্যাডিকশন যখন হলো তখন মনের মধ্যে শয়তানি বুদ্ধি নাড়াচাড়া করলো, খালিস্তান মুভমেন্ট দেখতে পেলাম। বুঝতে পারছো কি না? তাহলে এইখানে একটা সিরিজ অফ কনসিকুয়েন্সেস এখানে আমরা লক্ষ্য করছি যে গ্রিন রেভলিউশনের ফলে এই যে যে জায়গাগুলোকে বললাম, উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্ত, এই জায়গাগুলো যখন ল অফ ডিমিনিশিং, এটা তো ঘটবেই একটা না একটা সময় ডিমিনিশিং রিটার্নের, তখন এমপ্লয়মেন্ট যখন কমতে থাকলো, যখন অর্থ অভাব হতে থাকলো, তখন যুবকদের মধ্যে অসন্তোষ শুরু হলো, ড্রাগ অ্যাডিকশন পাঞ্জাবে হলো, পাঞ্জাবে খালিস্তান মুভমেন্ট হলো। কেন হলো? আর এই যে যে ভারতবর্ষে যে কিছুদিন আগে যে কৃষি মুভমেন্ট হয়েছিল, তার সেন্টারই ছিল এই খালিস্তানি মুভমেন্টের সাথে রিলেটেড যারা, তারা, তাই না? ক্যাপিটালিস্টিক ট্রান্সফরমেশন আসলো, ঠিক আছে, পুঁজিবাদী যে চিন্তা ভাবনা সেটা এখানে চলে আসলো। ওভার প্রোডাকশন অফ হুইট অ্যান্ড প্যাডি, সব থেকে বড় জিনিস, কৃষক যেহেতু ধান আর গম প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে, তো চলো এক কাজ করো, ধান গমই লাগাতে থাকো। আর এই ধান গম লাগানোর জন্য ধান গম তো এক্সপোর্ট করছে ঠিকই আছে, কিন্তু ডাল বা তৈলবীজ এটা কমতে শুরু করলো। অর্থাৎ যেখানে হুইট আর প্যাডি তুমি এক্সপোর্ট করতে পারছ, আর সেই জায়গায় দাঁড়িয়ে ডাল আর সরিষার তেল বা তৈলজাত দ্রব্য তোমাকে ইম্পোর্ট করতে হচ্ছে, এই প্রভাবটাও লক্ষ্য করা গেল। এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস লক্ষ্য করা গেল। মাটি ইনটক্সিকেট হয়ে গেল, পলিউটেড হয়ে গেল এনভায়রনমেন্ট। প্যাডি ফিল্ড থেকে যে মিথেন গ্যাস বের হয়, সেই মিথেন গ্যাসের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিংয়ে একটা বড় ভূমিকা গ্রহণ করা গেল। ধান চাষ করতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তো স্যালোমেশনের মাধ্যমে জল তোলা হলো, ডিপ টিউবওয়েলের মাধ্যমে তোলার জন্য ওয়াটার লেভেল এফেক্টেড হলো। সো গ্রিন রেভলিউশনের যেমন করে পজিটিভ সাইন রয়েছে, নেগেটিভ সাইনও এগুলো কিন্তু আলোচনার মধ্যে রাখা হলো। এবার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ রিজনস বিহাইন্ড গ্রিন রেভলিউশন ফেলিয়ার ইন ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষের পূর্ব প্রান্তে এই গ্রিন রেভলিউশন ফেল কেন হলো? কারণ তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে যে ভারতবর্ষের পশ্চিম প্রান্ত বা উত্তর পশ্চিম প্রান্ত সবসময় একটা ন্যাচারাল ফেভার তারা পেয়ে থাকে, কিন্তু ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া এই ন্যাচারাল ফেভারটা পায় না। কেন? কারণ বছরের কয়েকটা সময় দেখা যাচ্ছে যে এখানে বে অফ বেঙ্গল থেকে বা ইন্ডিয়ান ওশানে যে ট্রপিক্যাল রিজনগুলোতে যে সাইক্লোন সৃষ্টি হয়, সেই সাইক্লোনের মাধ্যমে এই জায়গাগুলোতে, অর্থাৎ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে বারংবার ডিস্ট্রাকশন তৈরি হয়। অর্থাৎ ন্যাচারাল ক্যালামিটি এটা ইস্টার্ন পার্টে গ্রিন রেভলিউশনের ফেলিয়ারের একটা বড় কারণ। নাম্বার 2, ওভারহেলমিং ডিপেন্ডেন্স অন মনসুন। আমরা জানি যে ভারতের পূর্ব ভারত আমাদের এটা মনসুনের ওপরে ডিপেন্ড করে, চাষাবাদ, কৃষি, বর্ষার ওপরে ডিপেন্ডেড।
সো বর্ষা ঠিকঠাক টাইমে সঠিকভাবে হলে ভালো চাষ হবে, না হলে না। এবছরই বলছি, এবছর যে সরিষা, হ্যাঁ আমাদের এখানে সায়ন আছে, সায়নের মনে থাকবে, সায়ন আমাদের এখানে এইবার যে সরিষা লাগানোর পর বৃষ্টি হলো না, সরিষা লাগানোর পরে বৃষ্টি হয়ে সরিষা সব জলের নিচে চলে গেল, আমাদের এখানে নদিয়ার কথা বলছি। এই যে যে বিষয়গুলো রয়েছে। তারপর লো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিটিক্যাল বিউরোক্রেটিক উইল। ওকে, যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে লো হচ্ছে সে তো ঠিকই আছে, তারপর আবার রাজনৈতিক এবং যে আমলাদের যে একটা উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, সেটাও অভাব রয়েছে। এক্সট্রিমলি স্মল ল্যান্ড হোল্ডিং, কারণ এই পূর্ববর্তী ভারতে বা পূর্ববর্তী ভারতের যে অঞ্চল, এখানে যারা কৃষক তাদের কাছে খুব কম পরিমাণে জমি আছে, স্মল ল্যান্ড হোল্ডিং। আর সেটা উত্তর পশ্চিম, এই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্ত, ওই সমস্ত জায়গায় গেলে দেখবে এক একজন কৃষকের কাছে প্রচুর জমি, বাট এদিকে কৃষকের কাছে অতটা জমি নেই, অর্থাৎ এক্সট্রিমলি স্মল ল্যান্ড হোল্ডিং। আর কি, কাস্ট রিলিজিয়নের একটা ফ্যাক্টর ভূমিকা রয়েছে। লো লেভেল অফ লিটারেসি, শিক্ষার অভাব রয়েছে, পভার্টি আর দারিদ্রতা। তো এই সমস্ত কারণের জন্য ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশন ফেলিয়ার হলো। এটা কি আমাদের এখানে পড়া খুবই দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। এখান থেকে হয়তো এমসিকিউ দিলেও দিতে পারে, হ্যাঁ, যে উইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য কজেস অফ গ্রিন রেভলিউশন ফেলিয়ার ইন ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। তো এখানে এই পয়েন্টগুলো এর জন্য বললাম। চলো, ফ্যাক্টরস অফ স্লো ডাউন। এই যে যে গ্রিন রেভলিউশন, যে স্লো ডাউন কেন হলো, সেই সময়ের যে পরিস্থিতি এখনকার পরিস্থিতি তো আর এক নেই, এটা কেন হলো, স্লো ডাউনটা কেন হলো? ফেলিয়ার অফ ল্যান্ড রিফর্মস যা করা হয়েছিল সেটার ফেলিয়ারের জন্য। সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল নেগেটিভ কনসিকুয়েন্সেস, ইনফার্টাইল ল্যান্ড ডিউ টু এক্সেসিভ কেমিক্যালস। তাহলে ওই গ্রিন রেভলিউশনের সময় যে জমিগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যালস, ফার্টিলাইজার্স ইউজ করা হয়েছিল, সেই জমিগুলো তো একটা সময়ে এসে ইনফার্টাইল হবেই হবে, কারণ কেমিক্যাল ফার্টিলাইজার্স কখনোই জমির যে ন্যাচারাল যে ফার্টিলাইজেশন সেটাকে কখনো ইনক্রিজ করতে পারে না। তাহলে যার কারণে সেই জমিগুলো এখন কি হয়েছে, ইনফার্টাইল হয়ে গেছে। ইনস্টিটিউশনাল ক্রেডিট, এটা খুব মাথায় রাখো, ইনস্টিটিউশনাল ক্রেডিট মানে ব্যাংক লোন বলতে পারো। কৃষি ক্ষেত্রে 12% লোন, কৃষিক্ষেত্রে যদি মনে করো, কৃষিক্ষেত্রে যদি লোন হিসেবে 100 টাকার প্রয়োজন হয়, তাহলে সরকারি প্রতিষ্ঠান থেকে অর্থাৎ ব্যাংকগুলি থেকে মাত্র 12 টাকা আসে। তাহলে কৃষিক্ষেত্রে লোনের পরিমাণ 100 টাকা দরকার, কিন্তু ব্যাংক থেকে আসবে মাত্র 12 টাকা। তাহলে বাকি যে 88 টাকা, সেই 88 টাকা কে দেবে? মানি লেন্ডার্স দেবে। এই 80 টাকা মানি লেন্ডার্সের কাছ থেকে নিয়ে, মহাজনের কাছ থেকে নিয়ে যদি তুমি চাষ করো, সেই মহাজন তো সুদের ওপর সুদ নিতে নিতেই তো কৃষককে সর্বশান্ত করবে। সাবসিডি মেড ফার্মার্স মোর অ্যান্ড মোর ডিপেন্ডেন্ট। আবার একটা কথা, সাবসিডি দেওয়া, কৃষিক্ষেত্রে সাবসিডি দেওয়া, কৃষি লোন মুকুব করে দেওয়া, এই জিনিসগুলো কৃষককে কোনো না কোনো ভাবে এমন তৈরি করে ফেলেছে, ও ঠিক আছে যাক গো, সরকার তো, ও সরকার চেঞ্জ হলেই আমাদের কৃষি ঋণ মাফ করে দিবে, এরকম একটা ব্যাপার। তাহলে সাবসিডি দেওয়া বা লোন ওয়েভ করা, এগুলোর মাধ্যমে ফার্মারকে আমরা মোর অ্যান্ড মোর ডিপেন্ডেন্ট করে ফেলেছি। কৃষককে যে তার নিজের জন্য করতে হবে, তার থেকে তাকে ক্যাপিটাল গেইন করতে হবে, সেই জায়গাটা নেই। যতদূর নিজের দরকার নিয়ে তারপরটা যা হয় হোক গে, এরকম একটা ব্যাপার করে ফেলেছি। ওকে, অ্যান্ড ফেলড ইন ক্যাপিটাল ফর্মেশন, তারা কিন্তু ক্যাপিটাল ফর্মেশন করতে পারছে না। একজন কৃষক যদি সত্যি সত্যি ক্যাপিটাল ফর্ম করতে পারত, তাহলে তারা বেশি ডিপেন্ডেন্ট হতো না। কোল্ড স্টোরেজ, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি তাই ভাবি, যারা আমলা হয়, যারা সরকারে বসে, তোমরাও এখন পড়ছো এগুলো, তোমরাও যখন পরবর্তীকালে আমলা হবে, তোমরা যখন একজন বিডিও হবে, একজন এসডিও যখন হবে, বা যে কোনো রেসপেক্টিভ ডিপার্টমেন্টে যাবে অ্যাজ আ সিভিল সার্ভেন্ট, তখন তোমরা এই জিনিসগুলোকে ভাববে। ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট। দেখো, একটা কৃষক যখন আলু চাষের সময় আলু চাষ করছে, সেই আলুগুলো
2 টাকা 4 টাকা 5 টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য হচ্ছে। কেন? কারণ ওটা যদি তুমি বিক্রি না করো ওটা তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই যা পাওয়া যায় তাই করো। পেঁয়াজ চাষের সময় সেম ঘটনা ঘটে। তাহলে কৃষক যখন কোনো ফসল ফলায়, সেই ফসল যখন হারভেস্টিং এর টাইম হয় তখন সে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ততার হাত থেকে বাঁচানো যায় কিসের মাধ্যমে? কোল্ড স্টোরেজের মাধ্যমে। কিন্তু সরকারের শূন্য, মানে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই যে একটা কোল্ড স্টোরেজ করা যায় কিনা। আমি যদি সরকারে থাকতাম, আমি যদি কৃষিমন্ত্রী হতাম ভারতবর্ষের, তাহলে আমি একটা পঞ্চায়েতে অন্তত 2টো করে কোল্ড স্টোরেজ করতাম। এটা ফার্স্ট প্রায়োরিটি। প্রথম প্রায়োরিটি এটাই যে একটা পঞ্চায়েত অন্তর্গত 2টো করে কোল্ড স্টোরেজ করতে হবে। কৃষককে বাঁচাতে পারলে বাকিরা বাঁচবে, আদারওয়াইজ এই সমস্ত কিছু ডিপেন্ড করে এটার উপরেই। তারপরে কি? লো লিটারেসি। এডুকেটেড ইউথ স্টেড আউটসাইড অফ এগ্রিকালচার, মানে যারা চাষ করে তারা লিটারেসির দিক থেকে খুব পিছিয়ে। চাষ সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে, উদ্ভিদ সম্পর্কে, ক্লাইমেট সম্পর্কে, এনভায়রনমেন্ট সম্পর্কে, সয়েল সম্পর্কে একদম অজ্ঞান। সেই দিক থেকে একজন এডুকেটেড ইউথ সে কৃষির দিকে আসছে না, তাকে এই জন্যও কিন্তু এই স্লো ডাউন হচ্ছে। এমএসপি প্রবলেম, যে কথাটা বলছিলাম এখানে বলে দিই। দেখো এমএসপি প্রবলেমটা একটু বোঝাই। এমএসপি মানে হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। একজন কৃষক, মনে করো যে তার একটা ফসল ফলাতে 100 টাকা খরচ হয়েছে, মানে এটা তার কস্ট। এখন সে চাইছে এবার সেই কৃষকটা যদি এটা 150 টাকায় বিক্রি করতে পারে তার লাভ হবে, সে যদি এটা 200 টাকায় বিক্রি করতে পারে লাভ হবে। কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে যে সরকার বলছে, শোনো ভাই, তুমি 100 টাকায় ফসল ফলিয়েছো, তোমার যাতে লস না হয় তুমি চলো 105 টাকায় বিক্রি করবে। মানে এমএসপি মানে হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে যে দামের নিচে কখনো দাম যাবে না। এর ওপরে যা খুশি হতে পারে কিন্তু নিচে যাবে না। তাহলে একবার কল্পনা করে দেখো, একজন কৃষক তার ফসলটাকে, একজন কৃষক তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে বিক্রি কোথায় করবে? 2টো জায়গা আছে। এক তো আছে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে বিক্রি করবে, আর না হলে কোনো প্রাইভেট অর্গানাইজেশনের কাছে বিক্রি করবে। তাহলে সরকার বলে দিচ্ছে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তুমি যদি বিক্রি করো তাহলে তোমাকে 105 টাকা দেব। এবার আমায় বলো তো, 100 টাকার মাল কৃষক চাইলে তো 150 টাকা 200 টাকায় বিক্রি করতে পারতো, কিন্তু সেটা এখন হচ্ছে না। এই মানে এই যে মিনিমাম সাপোর্টিং প্রাইসের মাধ্যমে ওই একটা রেট ফিক্স করে দেওয়া আছে, ওর বাইরে কেউ ভাববেই না। প্রাইভেট অর্গানাইজেশন যারা আছে বলছে না ভাই 105 টাকার উপরে দিতেই পারবো না, হবেই না। কিন্তু তারা আবার সেই 105 টাকা দিয়ে মালটা কিনে 10,000 20,000ও বানিয়ে ফেলবে। বুঝতে পারছো? তাহলে এমএসপি প্রবলেমটাও কিন্তু এগ্রিকালচারের স্লো ডাউনের একটা দিক। যদিও এমএসপিকে আমি নেগেটিভ ওয়েতে বলছি না, কারণ কৃষক, এমএসপি না থাকলে কৃষককে মরতে হতো, কৃষককে প্রত্যেক দিন কৃষক সুইসাইড করতো এমএসপি না থাকলে। হ্যাঁ, ওকে, চলো। 66% এগ্রিকালচার অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন মনসুন। ভারতবর্ষের কৃষির 66% মনসুনের উপরে, বর্ষার উপরে ডিপেন্ড করে। ভাবো একবার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে কি হয়? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে মাইগ্রেশন হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে মাইগ্রেশন হয়। সব মানুষ কৃষি থেকে উঠে শহরে চলে যাবে কাজ করতে, ফ্যাক্টরিতে। এবং এতে কি সমস্যা হয়? আগে যেখানে দেখা যাচ্ছে জয়েন্ট ফ্যামিলি ছিল, সেই জয়েন্ট ফ্যামিলি এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে হয়ে গেছে। আগেকার দিনে একটা পরিবারে অনেক লোক থাকতো। এই জয়েন্ট ফ্যামিলির বিষয়টা আমি কিন্তু মেদিনীপুরে দেখতে পাই, জানো তো? মেদিনীপুর, 2 মেদিনীপুরই এই জিনিসটা এখনো আছে। সো থ্যাঙ্কস টু মেদিনীপুর এবং মেদিনীপুরের বাসিন্দাদের। জানি না বাকি, আমি মেদিনীপুর জেলাটাকে এটা খেয়াল করেছি, মেদিনীপুরের গ্রামের দিকে বাড়িগুলোতে এক বাড়িতে 40 জন 50 জন করে মানুষ, ভাবতে পারো? এখনো এক হাঁড়িতে রান্না হয়, একসাথে এখনো তারা খাওয়া দাওয়া করে।
হ্যাঁ, বাড়ির সব গৃহবধূ যারা আছে তারা সকালে ঘুম থেকে উঠেই একদম সব নিয়ে বসে পড়ে রান্না বান্না করার জন্য। বিরাট মানে প্রতিদিনই মনে হয় দৈনিক কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে। খুব ভাল লেগেছিল আমার। ওকে, তো জয়েন্ট ফ্যামিলিগুলো এখন কি হয়েছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। আর যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন মনে করো একটা ফ্যামিলির কাছে 10 বিঘা জমি ছিল, আর সেই 10 বিঘা জমি যখন 10টা পরিবারে ভাগ হলো তখন ল্যান্ডটা কি হলো, ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হলো। 10 ভাই একসাথে থাকতো 10 বিঘা জমি, সেই জায়গাটাতে কিছু একটা করা যেত। আর সেই 10 ভাই এখন ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে গেছে, 10টা পরিবার হয়ে গেছে। তাহলে সেই 10 বিঘা জমি এখন ভেঙে ভেঙে 1 বিঘা হয়ে গেছে, অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হয়ে গেছে। বুঝতে পারছো? আর কি, এতে কি হয়েছে, যখনই ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন হয়েছে তখন ডিক্রিজ ইন নেট সোন এরিয়া, সোন এরিয়ার ডিক্রিজ হয়েছে। সোন এরিয়া বলতে ফসল বপন করার যে এরিয়া সেটা কমে গেছে। এগ্রিকালচার ল্যান্ড ফর আদার পারপাস, খুব গুরুত্বপূর্ণ কথা এটা দেখো, এগ্রিকালচার ল্যান্ডকে আদার পারপাসে দিয়েছিল। তোমরা জানো পশ্চিমবঙ্গের বৃহত্তম একটি আন্দোলন সেটা হচ্ছে সিঙ্গুরের আন্দোলন, তাই না? জানো তো সিঙ্গুরের আন্দোলন? হ্যাঁ স্যার। সিঙ্গুরে যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে যে কৃষি জমিকে বামফ্রন্ট সরকার টাটা ন্যানোকে কারখানা করতে দিয়েছে, কৃষি জমিকে। আর মমতা ব্যানার্জিকে মানুষ সেই সময় এই কারণেই সাপোর্ট করেছিল, তিনি বলেছিলেন সঠিক কথা সে সময় যে ভাই শিল্পের জন্য যদি দিতে হয়, পশ্চিমবঙ্গে তো আরো অনেক জমি আছে অনুর্বর জমি যেখানে চাষাবাদ হয় না, সেই জমিগুলো দাও তুমি ফ্যাক্টরি করার জন্য। তা না দিয়ে তুমি কৃষকের কাছ থেকে চাষ জমিগুলো ফ্যাক্টরির জন্য কিসের জন্য দিচ্ছ? এই জন্য কিন্তু মমতা ব্যানার্জি ভালো একটা মানুষের সিম্প্যাথি পেয়েছিলেন। কেন? কারণ কৃষি জমি যত কমতে থাকবে তত ফুড সাফিসিয়েন্সির দিক থেকে আমরা পিছিয়ে যেতে থাকবো, তাই না? কিন্তু আজ কি হলো, কৃষিও হলো না, ইন্ডাস্ট্রিও হলো না, এখন কি কি হলো ভগবান জানে। ওকে, তো এগ্রিকালচারাল ল্যান্ডকে আমরা অন্য পারপাসে ইউজ করি, এই জন্য আমরা এই একটা কমিটি দেখব, ঠিক আছে? সনত কুমার কমিটি এবং MS স্বামীনাথনের কমিটিও, সেখানে দুইজনেই একই কথা বলেছে যে এগ্রিকালচারাল ল্যান্ডকে কিন্তু কখনোই কি অন্য পারপাসে ইউজ করা যাবে না। ওকে, আসো, এই যে যে স্লোডাউন বা কৃষির যে এই যে যে ক্ষতি হচ্ছে, এটাকে বন্ধ করার জন্য, এটাকে রোখার জন্য সরকার কি স্টেপ নিল, অর্থাৎ স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট। সরকার বলল বা সরকার বলছে যে একটা গ্রিন রেভলিউশন হয়ে গেছে, এখন যে গ্রিন রেভলিউশন হবে অর্থাৎ সেকেন্ড গ্রিন রেভলিউশন যেটা হবে, দ্যাট উইল বি বেসড অন বায়োটেকনোলজি, সেটা বায়োটেকনোলজির উপরে ডিপেন্ড করে হবে। আগেরটা হয়েছিল কেমিক্যাল ফার্টিলাইজেশন আর টেকনোলজি, আর এটা হবে বায়োলজিক্যাল টেকনোলজির উপর ডিপেন্ড করে, বায়োটেকনোলজির উপর ডিপেন্ড করে। ফিনান্সিয়াল ইনক্লুশন হবে। ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে দেখো, ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে কি বুঝি? ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে বুঝি দেশের প্রত্যেকটি নাগরিককে ব্যাংকে নিয়ে আসার মানে হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন। আবার বলি, দেশের প্রতিটি সিটিজেন, এভরি সিটিজেনকে ব্যাংকে নিয়ে আসার মানে হচ্ছে কৃষণ ইনক্লুশন, ফিনান্সিয়াল ইনক্লুশন, সরি ফিনান্সিয়াল ইনক্লুশন। তোমরা কি জানো যারা ক্লাস 5 থেকেই ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় এখন স্কুলে, ওই কিছু ইয়ে করার জন্য এটা ম্যান্ডেটরি করতে হয়, তার মানে প্রত্যেককে ব্যাংকের সাথে কানেক্ট করা, অর্থাৎ ফিনান্সিয়ালি ইনক্লুশন এটাকেই বলে। আর কৃষিক্ষেত্রে ফিনান্সিয়াল ইনক্লুশন তো বিশেষভাবে প্রয়োজন, যার কারণেই সরকার কৃষণ ক্রেডিট কার্ডস স্কিম লাগু করছে, বিভিন্ন রুরাল ব্যাংকস চালু হচ্ছে, স্মল ফিনান্সিয়াল ব্যাংকস রয়েছে যাতে তাদেরকে আর্থিক রূপে হেল্প করা যায়। স্যাটেলাইট বেসড ম্যাপিং, এটা খুব ইম্পর্ট্যান্ট। কৃষির ক্ষেত্রে আবহাওয়াটা জানাটা খুবই দরকার, ওয়েদার কেমন কি থাকবে, বৃষ্টি কখন কি আসবে না আসবে, এটা জানা দরকার। তার জন্য স্যাটেলাইট বেসড ম্যাপিং এগ্রিকালচারাল ফিল্ড এটা তৈরি করতে হবে, মানে তৈরি করবে সরকার। ন্যাশনাল রেনফিড অথরিটি, রেনফেড এরিয়া অথরিটি, সরি NRAA, ন্যাশনাল রেইনফেড
এরিয়া অথরিটি, এই ন্যাশনাল রেনফেড এরিয়া অথরিটি, এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সারা দেশের কৃষির জমির ইরিগেশন প্রবলেম যাতে সলভ করা যায়। তাহলে ন্যাশনাল রেইনফেড এরিয়া অথরিটি, এটা একটা ডিপার্টমেন্ট, এটা একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থাটা যাতে সলভ হয়, এর প্রবলেমগুলো সলভ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এমএসপি, এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস। আচ্ছা, এমএসপি জিনিসটা কি আমি কি বোঝাতে পেরেছি নাকি আরো একবার বলবো? না না স্যার, বোঝা গেছে। ওকে, তারপরে হচ্ছে তোমার পিএমএফবিওয়াই, মানে কি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আনা হয়েছে, নিম কোটেড ইউরিয়া আনা হয়েছে, এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি এপিএমসি অ্যাক্ট 2003 আনা হয়েছে। এই এপিএমসি অ্যাক্টের মাধ্যমেই কিন্তু এমএসপি যেটা মানে সঠিক হচ্ছে কিনা সেটা রেগুলেট করে, এমএসপিটা রেগুলেট করে এই এপিএমসি কমিটি বা এপিএমসি অ্যাক্টের মাধ্যমে। তারপরে কৃষকদের জন্য ডেডিকেটেড রেডিও বা টিভি চ্যানেলস বা কিষাণ কল সেন্টার্স চালু করা হয়েছে। সয়েল হেলথ কার্ড স্কিম চালু করা হয়েছে, যার মাধ্যমে কৃষক জানতে পারবে তার মাটির উর্বরতা বর্তমানে কি আছে, তার মাটিতে মানে মিনারেলসের অবস্থা কি আছে, মানে ইনফরমেশন অফ সয়েল সে জানতে পারবে সেখানে। টু এনশিওর অনলাইন সেল, কৃষকের কৃষিজাত পণ্য অনলাইনে বিক্রি করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেটিং পোর্টাল চালু করা হয়েছে। ন্যাশনাল ফুড গ্রিড চালু করা হয়েছে। ন্যাশনাল ফুড গ্রিড কিসের জন্য চালু করা হয়েছে? সারপ্লাস এরিয়ার সঙ্গে ডেফিসিয়েন্ট এরিয়াকে যুক্ত করার জন্য। এই জায়গাটা একটু বুঝে নাও। মনে করো এই প্লেসটাতে প্রচুর পরিমাণে আলু চাষ হয়, ঠিক, আর এই প্লেসটাতে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। তাহলে এই এলাকার মানুষের ধানের প্রয়োজন আছে কিনা, আবার এই এলাকার মানুষের আলুর প্রয়োজন আছে কিনা, অথচ এখানে ধান নেই, এখানে আলু নেই, এখানে আলু আছে, এখানে ধান আছে। তাহলে এই যে এই জায়গাতে ধানের ডেফিসিয়েন্সি, এখানে আলুর ডেফিসিয়েন্সি, তার জন্য কি করতে হবে, এখানে একটা গ্রিড এনএফজি তৈরি করা হলো, অর্থাৎ ন্যাশনাল ফুড গ্রিড তৈরি করা হলো, যেখানে এনে আলু রেখে দেওয়া হলো, আলু। আর এখানে একটা এনএফজি তৈরি করা হলো, ন্যাশনাল ফুড গ্রিড, এখানে ধান রেখে দেওয়া হলো, অর্থাৎ এই এলাকার ধানের দরকার পড়লে এখান থেকে সাপ্লাই হবে, এখানে আলুর দরকার হলে এখানে সাপ্লাই হবে। এটা হলো ব্যাপার। ন্যাশনাল ফুড গ্রিড তৈরি করা হলো, যার মাধ্যমে কি হবে কিনা, যে ইন অর্ডার টু কানেক্ট ডেফিসিয়েন্ট এরিয়া উইথ সারপ্লাস, যেখানে প্রচুর পরিমাণে যেটা রয়েছে সেটাকে সারপ্লাস ডেফিসিট এলাকাতে নিয়ে আসতে হবে। ওকে, নেক্সট ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে খুব ইম্পর্টেন্স দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখো, কারণ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে বিশেষভাবে দিতে হবে, কারণ এখন মাত্র 2% হচ্ছে ফুড প্রসেসিং হয়। ভালো করে শোনো, আমাদের ভারতবর্ষে যত ফুডের প্রোডাক্ট মানে যা কিছু আমাদের খাদ্যদ্রব্য কৃষক উৎপাদন করে তার মাত্র 2% প্রসেস হয়, এবং সেই 2% প্রসেস ফুডের মধ্যে মিল্ক প্রোডাক্টটাই সব থেকে বেশি। বুঝতে পারছো? ওকে, মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস 1969-এ শুরু হয়েছিল। মিনিমাম সাপোর্ট প্রাইস মানে হচ্ছে মিনিমাম প্রাইস অ্যানাউন্সড বাই গভর্নমেন্ট ফর দ্য প্রকিউরমেন্ট অফ সার্টেন ক্রপস। হ্যাঁ, সার্টেন ক্রপস বলতে সব ফসলের জন্য কিন্তু এমএসপি নয়। 24খানা প্রোডাক্ট আছে, 24খানা প্রোডাক্ট, তোমরা একবার গুগল সার্চ করে নিজেদের নোট করে নিও। তো সেই 24খানা প্রোডাক্টের জন্য এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস রাখা হয়েছে, অর্থাৎ এর থেকে তুমি বেশি যা খুশি বিক্রি করো কিন্তু এর থেকে কম বিক্রি করতে পারবে না। এমএসপি যদি না থাকতো তাহলে কি হতো? এমএসপি যদি না থাকতো তাহলে কি হতো, ভালো করে শোনো। কৃষকের থেকে ফসল দুটো জায়গায় কেনে, মানে দুটো জায়গাতে কৃষক তার ফসল বিক্রি করতে পারে। এক হচ্ছে এফসিআই এর কাছে, মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে, আর একটা আছে কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা যে আমরা তো এখানে কি বলি, ফোরে বিভিন্ন ফোরেকে বিভিন্ন আড়তদারকে বিক্রি করতে বাধ্য হয় কৃষক। এবার ধরো একটা কৃষক 100 টাকা দিয়ে খরচ করে কোন একটা ফসল ফলিয়েছে,
তো কৃষক চাইছে যে আমি এটা যদি 150 টাকায় বিক্রি করতে পারি তাহলে 50 টাকা আমার লাভ হবে, সেই 50 টাকা দিয়ে আমি আমার পরিবারটাকে চালাতে পারবো সুন্দর করে। কিন্তু এমএসপি যদি না থাকে তাহলে কি করবে, এই প্রাইভেট যে ইনস্টিটিউশনে যারা সমস্ত ফোড়ে বা যে আড়তদাররা বসে আছে তারা নিজেদের মধ্যে একটা মিটিং করবে, মিটিং করে বলবে শোন ভাই, 90 টাকা থেকে 100 টাকার বাইরে কিন্তু কোনোদিন মাল কিনবো না, যাই হয়ে যাক না কেন। তাহলে কৃষক ফসল ফলাতেই লাগলো 100 টাকা, আর সে বিক্রিও যদি 100 টাকাতে করতে বাধ্য হয় তাহলে তো তার গেল, তার সুইসাইড করতে হবে। তা সে যাতে সুইসাইড না করে তার জন্য সরকার বলে দিয়েছে যে দেখো ভাই, কৃষক যে ফসল ফলায় তার ফসল ফলাতে যে খরচটা লাগে তার থেকে কিছুটা লাভে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস করেছে। দেখা গেল সরকার বলে দিল যে মিনিমাম সাপোর্ট প্রাইস 110 টাকা, চলো, অর্থাৎ 110 টাকার কম এটা যদি এমএসপি হয় তাহলে 110 টাকার কম এই ফসল কেউ কিনতে পারবে না, এর থেকে বেশি দিয়ে কেন কিন্তু কমে হবে না। এতে কি হলো, কৃষক বলল যে ঠিক আছে তাহলে 10 টাকা যখন লাভ হবে কিছু করার নেই, তাহলে যাই এফসিআই কে বিক্রি করে দিই। এবার এফসিআই এর কাছে বিক্রি করে দিলে তো এই প্রাইভেট এই ইনস্টিটিউশনগুলো তো মাছি মারতে হবে, এদের কাছে তার কেউ যাবে না। তখন এই প্রাইভেট ফার্মের এই আড়তদাররা বলতে শুরু করে যে ভাই আমাদের কাছে আসো, সরকার তোমাকে তো 110 টাকা দেবে, আমি তোমাদের 115 টাকা দিচ্ছি। কৃষক তখন এদের কাছে যাবে, কৃষকের একটু লাভের মুখ দেখলো। এটা তো গেল লিগালিটিজ এর কথা। কিন্তু একটা কথা বলি, এই যে এফসিআই এর মাধ্যমে সরকার যে ফসল কেনে কৃষকের থেকে, এটা কাদের কাছ থেকে কেনে জানো? ওই যে যা তোমরা দেখেছিলে যে 0.24% যে কৃষকদের দেখেছিলে বড়লোক কৃষক যাদের টাকা আছে, তারা এফসিআই তে যে চাকরি পাবে, যারা এই সমস্ত ফুডের ইন্সপেক্টর যারা হয়, এদের মধ্যে কিছু কিছু করাপ্টেড আছে, সবাই করাপ্টেড আমি বলছি না, এই সমস্ত করাপ্টেড গুলো এই বড়লোক কৃষকদের টাকা খাবে, খেয়ে তাদের ফসলগুলো কিনবে। গরিব মানুষ যখন তাদের ফসল নিয়ে যাবে এফসিআই এর গুদামে, তখন ওরা দেখে দেখে বলবে না না আপনার ধানে মানে চাল ভালো নেই, হ্যাঁ ময়েশ্চার রয়েছে, ভালো করে শুকাননি, না 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 আপনার এটা নেওয়া যাবে না, ঠিক আছে আপনার এটা নিতে গেলে 90 টাকা দিতে হবে, দেবেন। এবার ভাবো, কৃষক তৈরি করেছে 100 টাকা দিয়ে, এফসিআই থেকে বলছে 90 টাকা। তখন সে বাধ্য হয়ে এই প্রাইভেট ফোড়েদের কাছে বা জোরদার বা আড়তদারদের কাছে যেতে বাধ্য হয় এবং সে লাভ কম পায়। আর এই কারণেই কিন্তু কি হয়, কৃষককে আত্মহত্যা করতে হয়। এমএসপি এটা কিন্তু লিখিত নয়, মৌখিক। আর এই এমএসপিটা কে ঠিক করে, এখানেই নোট ডাউন করা। তাহলে আমি আশা করছি যে এমএসপি কি বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো এবার পয়েন্টগুলো একটু দেখি। তাহলে এমএসপি শুরু হলো 1969-এ। মিনিমাম প্রাইস announced by government for the procurement of certain crops before cultivation of season। ভালো করে মনে রাখো, ফসল ফলানোর আগে অর্থাৎ কাল্টিভেশন সিজনের আগেই সরকার দাম নির্ধারণ করে দেয় যে এই বছর যে ধান হবে সেই ধানের এমএসপি হবে 100 টাকা, না 20 টাকা পার কেজি, এরকম বলে দিই যে এখানে ধানের দাম হবে 20 টাকা পার কেজি, অর্থাৎ এই 20 টাকা পার কেজি হচ্ছে এমএসপি, ওর নিচে কেনা যাবে না, উপরে কিনতে হবে যদি কেউ কেনে। এবং শোনো, এবার এটা কে ঠিক করবে? 1969 সালে এই এমএসপি নির্ণয় করার জন্য একটা কমিশন তৈরি করা হলো, যে কমিশনের নাম ছিল এগ্রিকালচারাল প্রাইস কমিশন। 1985 সালে এই এগ্রিকালচারাল প্রাইস কমিশনকে চেঞ্জ করে নাম করা হলো সিএসিপি, অর্থাৎ কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। তাহলে এখন অ্যাক্টিং অবস্থায় আছে কোন ইনস্টিটিউশন? এখন অ্যাক্টিং অবস্থায় রয়েছে কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। এই ইনস্টিটিউশন কিন্তু এই এমএসপি নির্ধারণ করে, খুব ইম্পর্ট্যান্ট এটা। দিস কমিশন ইজ টু এভালুয়েট দ্য কস্ট। এই ইনস্টিটিউশনকেই এমএসপি অর্থাৎ কস্ট নির্ধারণ করতে হয়। এই কস্ট নির্ধারণ করার জন্য কি কি মাথায় রাখতে হয় তাদের? এই কমিশনকে মাথায় রাখতে হয় ইনফ্লেশনারি প্রেসার, মানে দ্রব্যমূল্য বৃদ্ধির হার কি হচ্ছে, কৃষকের ওয়েলবিং অফ দ্য ফার্মার্স, এবং কৃষকেরও যাতে কিছু লাভ হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে এবছর 20 টাকা দাম মানে পরের বছরও 20 টাকা তা নয়,
ইনফ্লেশনকেও মাথায় রাখতে হবে, দ্রব্যমূল্যকে বৃদ্ধি করে প্রত্যেক বছর দামটাকে মানে সেট করতে হবে, এবং সাথে সাথে ওয়েলবিং অফ দ্য ফার্মার্সকেও লক্ষ্য রাখতে হবে। দ্য কমিশন ইজ ডিউ তারপর কি, প্রোভাইড সিকিউরিটি ইফ প্রোডাকশন ইজ হাই। ঠিক আছে, এটা সিকিউরিটি প্রোভাইড করবে যদি প্রোডাকশন হাই হয়। দ্য গভর্নমেন্ট উইল প্রকিউর at announced at that price only to motivate them. ওকে, মনে করো প্রচুর পরিমাণে ফসল ফলেছে কোনোবার, হ্যাঁ কোনোবার কি হয়েছে, প্রচুর পরিমাণে ফসল হয়ে গেছে, ফলন খুব ভালো হয়েছে। তো ফলন যদি খুব ভালো হয়, সরকারের তো কেনার তো একটা লিমিট আছে, সরকার সব কিনে কিনে কোথায় রাখবে, তবুও কিন্তু সরকার সেগুলোকে কিনবে। অর্থাৎ হাই প্রোডাকশন যখন হবে, গভর্নমেন্ট সেগুলোকে কিনবে অ্যাট অ্যানাউন্সড, হ্যাঁ প্রাইস, যে প্রাইসটা অ্যানাউন্স করেছিল সেই প্রাইসেই কিনবে। কেন? টু মোটিভেট দেম, তাদেরকে মোটিভেট করতে। কেন? কারণ মনে করো কোনোবার প্রচুর পরিমাণে আলুর ফলন হয়েছে, এখন এফসিআই এর কাছে আলু বিক্রি করতে গেছে, এফসিআই বলছে না না আমাদের তো গুদামে জায়গা নেই, রাখতে পারবো না। এমনটা বললে কৃষক পরের বার আলু চাষই করবে না। তাই কৃষককে মোটিভেট করতে যখন প্রচুর পরিমাণে ফসল হবে তখন সেগুলোকে কিনতে হবে। নেক্সট পয়েন্ট, দিস রেকমেন্ডেশন ইজ টু বি ফলোড বাই গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট এজেন্সিজ। অর্থাৎ এটা গভর্নমেন্টকেও ফলো করতে হবে, প্রাইভেট এজেন্সিকেও ফলো করতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রাইভেট এজেন্সি বলতে ওই যে সমস্ত জোরদার আড়তদার যারা থাকে তারা, আর গভর্নমেন্ট মানে এফসিআই কে ফলো করতে হবে। ইন কেস প্রোডাকশন ইজ লো, এমএসপি মে রাইজ অলসো। এবার দেখো, যদি এমএসপি লো হয়ে যদি প্রোডাকশন কম হয়, মনে করো কোনো বছর আলুর ফলন খুব কম হয়েছে, তাহলে কি হবে, এমএসপিটাকে বাড়িয়ে দেওয়া হবে। এতে কেন এই যে কম হলো, কেন হলো বলো তো দেখি, একটু আগে আলোচনা করে এসেছি। কোনো বছর আলুর ফলন কম হলো, কেন হলো? কারণ গতবার যে যারা চাষ করেছিল তারা সেগুলোকে ঠিকঠাক বিক্রি করতে পারেনি, যার কারণে এবার আর চাষই করেনি, যার কারণে কি হয়েছে, চাষ করেনি, প্রোডাকশন লো হয়ে গেছে, এমএসপি কে বাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে চলো নেক্সট, 24 এগ্রি প্রোডাক্টস কামস আন্ডার এমএসপি। হ্যাঁ বললামই তো, 24খানা প্রোডাক্ট আছে যেটা এমএসপির আন্ডারে আসে। এটা এই জন্যই আমি এখানে লিখিনি কোনটা কোনটা, কারণ এগুলো পরীক্ষার জীবনেও জিজ্ঞেস করবে না যে কোনটা কোনটা আসে এমএসপির মধ্যে, জিজ্ঞেস করবে না। কোনটা আসে না সেটা জিজ্ঞেস করবে। এমএসপির মধ্যে এই যে সুগার কেন আসে না, মনে রাখবে, আখ কিন্তু এমএসপির আন্ডারে আসে না। আখ কিসের আন্ডারে আসে? আখ আসে স্যাপের আন্ডারে। স্যাপ মানে স্টেট অ্যাডভাইসড প্রাইস। আচ্ছা এই জায়গাটাকে আমি একটু বুঝিয়ে দিই। এখানে তোমরা দুটো টার্ম দেখতে পাচ্ছ, একটা দেখতে পাচ্ছ স্যাপ, একটা দেখতে পাচ্ছ এফআরপি, এসএপি এফআরপি। এসএপি মানে স্টেট অ্যাডভাইসড প্রাইস, আর একটা হচ্ছে ফেয়ার রেমুনারেটিভ প্রাইস। ওকে, বিষয়টা কি হলো খেয়াল করো। যখন আমাদের ভারতবর্ষের সব থেকে ভালো আখ চাষ কোথায় হয় বলো? ইউপি। কথা বলছি, হ্যাঁ ইউপি, ভেরি গুড। ভালো আখ চাষ হয় হচ্ছে উত্তরপ্রদেশ। তো মনে করো উত্তরপ্রদেশে XYZ একটা পার্টি আছে, ঠিক আছে? এবার এই XYZ পার্টি উত্তরপ্রদেশের জনতাকে বলল যে আমি যদি এবার ভোটে জিততে পারি তাহলে তোদের তো আখ তৈরি করতে মনে কর 300 টাকা খরচ হয়, আমি যদি সরকারে আসি তাহলে তোদের আখের দাম আমি 400 টাকা করে দেবো, যা। মানে ধরো কথার কথা 1 কুইন্টাল বা 1 কুইন্টালই ধরো, হাইপোথেটিক্যাল এক্সাম্পল কি না? তাহলে XYZ পার্টি কি বললো? XYZ পার্টি বলল যে তোরা তো আখ ফলন করিস, তোরা তো আখ চাষ করিস, তোরা 1 কুইন্টাল আখ 300 টাকা পাস, এখন আমি যদি সরকারে আসি, ক্ষমতায় আসি, তাহলে 400 টাকা করে দেবো 1 কুইন্টাল আখ। কৃষক তো খুশি, কৃষক খুবই খুশি। তাহলে এই যে পার্টি XYZ যখন জিতে গেল, এ যখন ক্ষমতায় আসলো, গভর্নমেন্ট ফর্ম করলো, কোন পার্টি? XYZ পার্টি। XYZ পার্টি গভর্নমেন্ট ফর্ম করলো, তখন এই XYZ পার্টি কি বলছে? XYZ পার্টি তখন বলছে ভাই এখন থেকে আখের 1 কুইন্টালের দাম 400 টাকা। তার মানে এই প্রাইসটা কে নির্ধারণ করলো বলো? স্টেট। এখানে স্টেট ঠিক করলো দাম, অর্থাৎ স্টেট অ্যাডভাইসড প্রাইস। এইবার শোনো, কৃষক তো খুশি যে আগে আমার 300 টাকা আখ ছিল, এখন আমার 400 টাকা আখ, কৃষক খুশি। কিন্তু এই আখ বিক্রি হবে কোথায়?
সুগার মিলে, তাই নয় কি? সুগার মিলে আখ বিক্রি করবে। এখন সুগার মিল মালিকেরা দেখছে, হায় ভগবান, এ আগে নিতাম 300 টাকা 1 কুইন্টাল, এখন 400 টাকা, মরেছি তো, কি করা যায়? তখন এই সুগার মিলের কোম্পানিরা সবাই মিলে কেন্দ্র সরকারের কাছে গেল। কেন্দ্র সরকারের কাছে গিয়ে বলল যে মালিক, মরেছি, কি করা যায়? বলে কি হয়েছে তোদের, বল। বলছে যে আমাদের রাজ্যে তো আগে 300 টাকা আখ দাম ছিল, এখন 400 টাকা করে দিয়েছে, আমরা কি করব? তাহলে আমরা চিনির দাম বাড়িয়ে দিই। চিনির দাম যেহেতু কেন্দ্র সরকারের আন্ডারে পড়বে, কেন্দ্র সরকার বলছে না না রে বাবা, দাম বাড়ানো যাবে না। তাহলে সুগার মিলের মালিকেরা বলছে চিনির দাম বাড়াতে পারবো না, আখ বেশি দামে কিনবো, কি করে হবে? অফ, মিল অফ, সুগার মিল বন্ধ। এখন সুগার মিল যদি বন্ধ হয়, সুগার হচ্ছে কোন একটা ইকোনমিতে, সুগার কিন্তু বিরাট বড় ভূমিকা রাখে। হ্যাঁ, কেন জানো? সুগার হচ্ছে সর্বোৎকৃষ্ট গ্লুকোজের ফর্ম, যেটা মানুষকে দিতে হয় ম্যাল নিউট্রিশন দূর করার জন্য। তো সুগার একটা ইম্পর্ট্যান্ট টপ জিনিস নিউট্রিশনের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে সুগারের তো প্রয়োজন আছে, সুগার মিল বন্ধ হলে তো হবে না। তখন সরকার 2009 সালে এর একটা সলিউশন করলো। কারণ প্রত্যেকবার কোনো একটা রাজ্যে সরকার আসবে, এসে তার একটা স্টেট অ্যাডভাইসড প্রাইস করবে, মিল মালিকরা মরবে। তার থেকে কি করা যায়, সেন্টার একটা আইন তৈরি করলো 2009-এ। সে বলল কি, তাহলে এক কাজ করি, আমরা ফেয়ার রেমুনারেটিভ প্রাইস একটা আনবো। ফেয়ার রেমুনারেটিভ প্রাইস মানে কি? এই যে এখানে দেখো, অর্থাৎ যারা সুগার প্রডিউস করছে তাদেরকে কি প্রদান করব? এফআরপি, ফেয়ার রেমুনারেটিভ প্রদান করব, আর এক্সেস স্যাপ যেটা সেটা স্টেট প্রোভাইড করবে। এবার স্টেট বিপদে পড়ে গেছে। 2009-এর এফআরপি চালু হওয়াতে স্টেট পড়ে গেল বিপদে। কিভাবে? দেখো, এফআরপি মানে কি? ফেয়ার রেমুনারেটিভ প্রাইস। কেন্দ্র সরকার বলল যে চলো, এই যে আখের দাম 300 টাকা আগে ছিল, তো 300 টাকা আগে ছিল, আমি এখন এই 300 টাকাই রাখছি। অর্থাৎ এফআরপি কত হলো? এফআরপি 300 হলো। তাহলে কৃষক সুগার মিল মালিককে কয় টাকায় বিক্রি করবে? 300 টাকা। কিন্তু এই যে এক্সেস স্যাপ মানে যেটা রাজ্য সরকার বাড়িয়েছিল দাম 100 টাকা, সেই 100 টাকাটা রাজ্য সরকারকেই দিতে হবে। তাহলে কৃষক আলটিমেটলি 400 টাকা পেল, মিল মালিক 300 টাকা দিয়ে আখ কিনলো, আর রাজ্য সরকারের পকেট থেকে দিতে হলো 100 টাকা। বুঝতে পারছো কি বলেছি? তাতে কি হলো? কৃষকের লাভ হলো, মিল মালিকও মরল না, রাজ্যের ক্ষতি হয়ে গেল। এই জন্য যদি এই XYZ পার্টি এখন যদি বলে যে আখ চাষি ভাই, তোমাদের দাম বাড়িয়ে দেবো, এখন বলবে? আর স্টেট বলবে না, কারণ বললে নিজেকে ওটা বিয়ার করতে হবে। আমি কি পুরো সিচুয়েশনটা বোঝাতে পেরেছি? ও ভাইয়া, হ্যাঁ বলো। স্যার। ভেরি গুড। তাহলে সুগার প্রডিউসার্সদের কি পে করবে? এফআরপি, আর এক্সেস স্যাপ উইল বি পেড বাই স্টেটস। এখন ঘটনা কি ঘটলো দেখো, যখন এই জিনিস 2009 সালে লাগু হলো, তখন হলো ভয়ঙ্কর প্রোটেস্ট, বিরাট প্রোটেস্ট হলো, পার্লামেন্ট জুড়ে, বিধানসভা জুড়ে বিরাট প্রোটেস্ট হওয়ার পরে কেন্দ্র সরকার দেখলো মরেছি তো বাবা, এক কাজ করো, এটাকে ড্রব্যাক করে নাও, ঠিক আছে, এই এফআরপি তুলে নাও, এখন এটা অপশনাল হয়ে গেছে। বুঝতে পারছো? এই যে এক্সেস স্যাপ দেওয়া, এটা এখন অপশনাল, ইচ্ছা হলে দেবে, না হলে দেবে না। আলটিমেটলি ঘুরে ফিরে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই ফিরে এলাম। বুঝতে পারলে? তো এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু পরীক্ষায় জানতে চাইলেও চাইতে পারে। ওকে, চলো, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। কত টাইম হলো? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। আচ্ছা, আমরা কি তাহলে এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি নেক্সট ডে পড়বো? এখানে কি আজকে শেষ করব নাকি কন্টিনিউ করব? হ্যাঁ, করে দিলেই হয়, করে দিলেই হয়। মানে শেষ করে দিলে হয়। আচ্ছা, আজকে তাহলে ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আমাদের 2-3টে টপিক থাকলো। এক হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা খুব ইম্পর্ট্যান্ট, বুঝতে হবে জিনিসটা। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা বাকি থাকলো, এর সাথে আমরা আর বাকি থাকছে পিডিএসটা বাকি থাকছে, আর বাকি থাকছে যে পিডিএফ ফেলিয়ারের কারণ কি, তারপর তোমার শান্তা কুমার রিপোর্টটা বাকি থাকলো,
আর বাকি থাকলো হচ্ছে এম এস স্বামীনাথনের রিপোর্ট। ঠিক আছে, এম এস স্বামীনাথনের যে কমিশনটা ছিল, যেটাকে বলছি ন্যাশনাল কমিশন ফর ফার্মার্স, NCF, এটা বাকি থাকলো, NCF 2004। তো যাই হোক, এটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই ডিসকাস করবো এবং তারপর অন্য টপিক শুরু করব। সো এর মধ্যে সবাই ভালো থেকো, গুড নাইট।